কন্যা সন্তানের বাবা হয়েছ আবির। মেয়েকে হৃদয়ের সব ভালোবাসা নিংড়ে দিও না। মেয়ে বড় হয়ে পরের ঘরে চলে গেলে সইতে পারবে না। কলিজা ছিঁড়ে হৃদয় ক্ষতবিক্ষত হবে। আর কথা বলতে পারলেন না সুফিয়ান। তার গলা ভরাট হলো। খট করে লাইন কেটে দিয়ে চোখের কোণে জমা জল মুছে নিলেন। এরপর মনে মনে বলে উঠলেন, দরকার পড়লে ঘর শ্বশুর হয়ে মেয়ের জামাই বাড়িতে গিয়ে উঠব। ঘর জামাই হতে পারলে ঘর শ্বশুর হওয়া যাবে না কেন? মনে মনে কথাটি ভেবে সারফারাজের নাম্বার ডায়াল করলেন সুফিয়ান। রিং বেজে ফোন কেটে গেল। সারফারাজ তুলল না। সুফিয়ান দাঁত পিষে ঠোঁট কামড়ে সারফারাজকে কয়েক দফা গালাগালি করলেন। গালাগাল শেষ হতে না হতে সারফারাজের ফিরতি ফোন এলো। সুফিয়ান কপাল মুখ কুঁচকে রিসিভ করলেন। তা যেন মুখে করল্লার রস চালান করেছেন মাত্রই। সুফিয়ান হ্যালো বলার আগেই ঘুম জড়ানো কণ্ঠে সারফারাজ বলে উঠল, সকাল সকাল জ্বালাতন করতে এসে গেছেন না? সারা রাত পর একটু ঘুমালাম, সহ্য হলো না। না আচ্ছা, আপনার কোন জনসূত্রে আমি বলুন তো? সুফিয়ান গলা উঁচিয়ে বললেন, শোন হতচ্ছাড়া, তুই আমার আজীবনের শত্রু। তোর কারণে আমার মেয়ে আমার হাতছাড়া হয়েছে। তোকে তো আমি সুর কোথাকার। বলেই থেমে গেলেন সুফিয়ান। সারফারাজ কিটকিটিয়ে হাসলো সুফিয়ানের মেকির আগে। এরপর বলে উঠল, গত রাতে ঝাল তরকারি দিয়ে ভাত খেয়েছিলেন বুঝি? নিচে উনুনের নিয়ে চলছে তাই না? তাই বেশ ঝাড় থেকে কল করলেন আমায় ঘুম ভাঙানেল। সুফিয়ান ধমকে বলে উঠলেন, গজব পড়ুক তোর মুখে। খালি বিশ্রী কথাবার্তা নিয়ে ঘুরে সারাক্ষণ। ফাতরা ছেলে কোথাকার। তাহলে ফোন করছেন কেন? অবাক হয়ে জানতে চাইল সারফারাজ। সুফিয়ান এবার নড়ে চড়ে বসলেন। কেসে গলা ছাড়লেন। এরপর বলতে আরম্ভ করলেন, শোন ফাজিল ছেলে, আমি কিন্তু আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আমি কিন্তু ঘর শ্বশুর থাকবো। যদি অমত করেছিস তবে মেয়ে পাবি না। শর্তে রাজি আছিস কিনা বল। সুফিয়ানের কথাগুলো সারফারাজের ঘুমন্ত মস্তিষ্ক ক্যাচ করতে সময় লাগলো। যখন পুরোটা সারফারাজের মাথায় খেলে গেল, সারফারাজ চোখ বড় বড় করে উঠে বসলো। এরপর গায়ের ব্ল্যাঙ্কেট সরাতে সরাতে উচ্ছ্বসিত গলায় বলল, আমার বিয়ে কবে? কমিশনার সাহেব, উফ, কতদিন ধরে এই দিনটার স্বপ্ন দেখছি আমি। আপনার মেয়েকে বিয়ে করে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো। ওহরে, কি সুন্দর সকাল আস। ইস, আচ্ছা বিয়েটা কবে? সুফিয়ান নাক ফুলিয়ে চট করে বলে উঠলেন, লাল শুক্রবার। যেই মাসে লাল শুক্রবার হবে ওই মাসে তোর বিয়ে, শালার বেটা। শর্তে রাজি না হয়েই সে ঘুমাতে চলে এসেছে আমার মেয়েকে ধরে। বলেই ফোন কেটে দিলেন। সারফারাজ কেটে যাওয়া ফোনের পানে কতক্ষণ দৃষ্টি স্থির করে রাখলো। এরপর মাথা চুলকে ঠোঁট কামড়ে বলে উঠল, আমার বিয়ে? ভাবতে লজ্জায় লাল হলো সারফারাজের সফেদ গাল। লজ্জায় সারফারাজ কম্বলে তলায় লুকালো। এরপর আবার মাথা বের করে বলে উঠল, আমার বিয়ে? রান্নাঘরে টুকটাক হাতের কাজ সেরে নিল রূপকথা। এরপর কি নাস্তা বানাবে এটা নিয়ে ভাবতে লাগলো। রেখা কখনোই তাকে রান্নাঘরের আশেপাশে যেতে দেয়নি। হালকা নুডলস, পাস্তা, ডিম ভাজি, আলু ভর্তা করতে পারে রূপকথা। একদিন সারফারাজই রান্না করে খাইয়েছে তাকে। কিন্তু গত রাতে লস অ্যাঞ্জেলস থেকে ভোরে ফিরেছে সারফারাজ। উঠবে কখন তার ঠিক নেই। এদিকে মায়া চৌধুরীর সকালে মেডিসিন রয়েছে। ডক্টর বলেছে টাইম টু টাইম মেডিসিনগুলো দিতে। এখন সারফারাজ কখন উঠবে সেই আশায় বসে থাকলে কারোর পেটে দানা পানি পড়বে না। অভিরূপটারও আসার কোনো নাম নেই। নানান ভাবনা ভাবতে ভাবতে রূপকথা ভাবলো সে রুটি আর ডিম ভাজি করবে। যদিও আজই প্রথম রুটি বানাতে চলেছে সে। কুলসুমের কাছে বহুবার দেখা হয়েছে এই ক্রিয়াকর্ম। এহেন বিশেষ কিছু নয়। রুটি বানানোর জন্য অত্যাধিক কোনো জ্ঞানেরও প্রয়োজন নেই। আটা পানি দিয়ে মাখলে আর বেলুনি দিয়ে বেললেই হয়ে গেল গোল গোল রুটি। যেই ভাবনা সেই কাজ। গামলা ভর্তি ময়দা ঢাললো রূপকথা। এরপর গপাগপ তাতে পানি ঢাললো। যখন হাত লাগিয়ে মাখাতে গেল তখন সেগুলো চিটকে হাতে লেগে গেল। এবার এই ভরা শীতে ঘাম ছুটলো রূপকথা। সে কুলসুমের মতো টাইট করে মাখতে পারছে না। এগুলো কেমন সব ঢিলে ঢালা হয়ে গেছে। এবার দুই হাত লাগালো। মুসিবত আরও বাড়লো দু ধাপ। এবার দুই হাতই আঠালো, চিটকে চিটকে হলো। দুই হাত গামলা থেকে তুলে চোখের সামনে এনে বিস্ফোরিত নজর বুলালো রূপকথা। মস্তিষ্ক জানালো পানি বোধহয় বেশি পড়েছে। টাইট করার জন্য আটা প্রয়োজন। রূপকথা ইচ্ছে মতো আটা ঢেলে মাখাতে লাগলো। এরপর গামলা ভরে গেল। রূপকথার হাত ধরে এলো। সে এতগুলো খামির মাখাতেই পারছে না। এবার রুটি হবে কি করে? তবে সারফারাজের আর ঘুম হলো না। ফ্রেশ হয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি ধরে নামতে নামতে দেখলো রান্নাঘরে নাজেহাল অবস্থায় রূপকথা কিছু করছে। চোখ বাঁকা করে ভ্রু কুঁচকে সারফারাজ বোঝার চেষ্টা করলো। ये শালি কার বিয়ে কর रही है? সারফারাজ তড়িৎ পা চালিয়ে কিচেনে এলো। এরপর চারিপাশের অবস্থা দেখে রূপকথার পিছনে এসে দাঁড়ালো। চিন্তিত রূপকথা লতানো কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে সারফারাজ ফিক করে হেসে দিয়ে শুধালো। কয় হাজার রুটি বানাতে বসছো জান? রূপকথা আটা মাখা আঠালো হাত উঁচু রেখেই ঠোঁট উল্টে বলে উঠল,
রুটি হচ্ছে না কেন? সরফরাজ রূপকথাকে কোমর ধরে বেসিনে সারফেসের উপর বসালো। এরপর রূপকথার পানে গভীর নজর বুলালো। মেয়েটার নাকে গলা কপালে ময়দা ছড়াছড়ি। সরফরাজ তপ্ত শ্বাস ফেলে একটা কিচেন টিস্যু দিয়ে রূপকথার নাক গাল কপাল মুছে বলে উঠল। আমাকে ডাকলে না কেন? তুমি সকালে এসে ঘুমালে তাই জন্য। সরফরাজ আটা ভর্তি গামলা দূরে সরিয়ে পোলাওয়ের চাল বের করলো। এরপর ঘচঘচ করে কয়েক পদের সবজি কেটে পাতলা খিচুড়ি বসালো। অপর চুলায় ডিম ভাজলো। ফ্রিজ থেকে ছোট চিংড়ি নামিয়ে ভর্তার জন্য রেডি করে নিল। প্রেসার কুকারে দিয়ে দিল আলু সিদ্ধ। রূপকথা অবাক নয়নে সরফরাজের হাতের কাজ দেখলো। সবকিছু গুছানো পরিপাটি। রূপকথার মনে হলো সরফরাজ মেয়েরূপী পুরুষ মানুষ, নয়তো মেয়েদের মতো নিখুঁত করে একটা ছেলে কি করে সব মেনটেন করতে পারে। রূপকথার ভাবনা শেষ হবার আগে প্রেসার কুকার সিটি দিল। রূপকথা আনমনে চমকে উঠল। সরফরাজ অল্প হেসে রূপকথার নাক টেনে বলে উঠল। এত ভয় কোথায় থাকে? রূপকথা উত্তর করলো না। কিচেন অ্যাপ্রনে সরফরাজকে কেমন অসহ্য সুন্দর লাগছে। বেহায়া নজরে রূপকথা ড্যাব ড্যাব করে সরফরাজকে দেখতে লাগলো। সরফরাজ রূপকথার চাহনিতে প্রশস্ত হেসে শুধালো। এভাবে কি দেখছো? আমার কাজ করতে অস্বস্তি হচ্ছে। কিন্তু আমার ভালো লাগছে। চট করে আনমনে উত্তর করলো রূপকথা। রূপকথার উত্তরে কাজ ফেলে রূপকথার একদম সন্নিকটে এলো সরফরাজ। এরপর কপালে কপাল ঠেকালো। তাতেও বিন্দুমাত্র পলক ফেললো না রূপকথা। সরফরাজ রূপকথার চোখের পানে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল। ভেবেছিলাম আমি বোধহয় নির্লজ্জ, কিন্তু এখন তো দেখছি তুমি আমাকে ছাপিয়ে। রূপকথা সরফরাজের ঠোঁটে আঙ্গুল বুলিয়ে বলে উঠল। তোমাকে অপলক দেখার জন্য যদি আমায় নির্লজ্জ খেতাবে ভূষিত হতে হয় তবে আমি তাই। কন্ট্রোলের সাথে ইচ্ছে করছে। বলেই রূপকথা গলার ভাঁজে মুখ নামালো সরফরাজ। এমন সময় মায়া মিহি গলায় বলে উঠল। কি করছো তোমরা? মায়ের গলা কর্ণকুহরে বাড়ি খেতেই সরফরাজকে সজোরে এক লাথি মারল রূপকথা। তাল সামলাতে না পেরে সরফরাজ দূরে ছিটকে গেল। রূপকথা শরীর ঝেড়ে তাড়াহুড়ো করে নেমে বলে উঠল। কিছু না আন্টি, রান্না করছিলাম। মায়া হাসি মুখে বলে উঠল। খিদে পেয়েছে আমার। রূপকথা মায়াকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে বলে উঠল। একটু অপেক্ষা করুন, এখনই হয়ে যাবে। সরফরাজ গস করতে করতে খিচুড়ি আর ডিম ভাজা টেবিলে এনে রাখলো। এরপর কড়া গলায় রূপকথাকে বলল। এখন বসে বসে খাওয়া চলবে না, যাও শিলপাটায় চিংড়ি বাটো। সরফরাজের কঠিন মুখের পানে তাকিয়ে রূপকথা মুখ বেঁকিয়ে বলে উঠল। মাত্রই বর্ষাকাল চলছিল আর এখনই ভাদ্র মাস হয়ে গেল, এত খড়খড়ে। সরফরাজ ব্যস্ত হাতে আলু ছিলতে ছিলতে বলে উঠল। যত নষ্টের মূল তুমি। খুব শীঘ্রই বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করছি, দাঁড়াও। বাপ মেয়ে দুটোই জলে জীবন ছাড়কার করে দিচ্ছ আমার। ধুর সাতার আলু, ছিলে না কেন? মায়া প্লেট খিচুড়ি নিতে নিতে বলে উঠল। মেয়েটা কি তোমার বউ বাবা? সরফরাজ আর চোখে রূপকথাকে দেখলো। এরপর উত্তর করলো। ঠিক বউ না, কিন্তু বউ চাইতে কম কিছু না। ও আমার জ্বালাতুন নিশা। মায়া অবাক হয়ে শুধালো। সে আবার কি? আলু ভর্তার বাটি মায়ের সামনে রেখে সরফরাজ চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল। জ্বালাতে জ্বালাতে ভাজা ভাজা করে ফেলছে মা। সেই ছোট্ট থেকে জ্বালাচ্ছে, এখনো জ্বালিয়ে যাচ্ছে। কোনোভাবেই পালাতে পারছি না। রূপকথা মায়ার অপোজিটে বসে বলে উঠল। আপনার ছেলে কিন্তু এবার বেশি বেশি বলছে আন্টি, আমি কিন্তু এবার চুপ করে থাকবো না বলে দিলাম। রূপকথা আর সরফরাজের খুনসুটিময় ঝগড়া মন খুলে হাসলেন মায়া। দীর্ঘ বছর পর আজ রাতে শান্তির নিদ্রায় গিয়েছিলেন তিনি। সেই সাথে সকাল সকাল মনটাও ফুরফুরে লাগছে। খিচুড়ি লোকমা মুখে তুলে মায়া রূপকথাকে আদুরে গলায় শুধালো। তোমার নাম কি মা? রূপকথা মিষ্টি এসে উত্তর করলো। রূপকথা। সরফরাজ রূপকথাকে চোখ টিপে বলে উঠল। ও মিথ্যা বলছে মা, ওর নাম রূপকথা নয়, জ্বালাতুন নিশা। সরফরাজের বাচ্চা সরফরাজ। বলে জুসের গ্লাস থেকে সরফরাজের উপর জুস ছুঁড়ে মারল রূপকথা। জিভ দিয়ে ঠোঁটের আশেপাশে জুস চেখে সরফরাজ বলল। জোশে চিনি দেওনি জ্বালাতুন নিশা। রূপকথা কাঁদো কাঁদো গলায় বলে উঠল। আপনার ছেলে একটা জঘন্য বজ্জাত আন্টি, শাসন করে একটু মানুষ করুন, নয়তো আমি ওর মাথা ফাটিয়ে দেবো। বলেই না খেয়ে টেবিল ছেড়ে উঠে গেল রূপকথা। মায়া আলু ভর্তা দিয়ে খিচুড়ি মুখে তুলে চোখ বুজে ফেললেন। এই স্বাদ তার খুব চেনা। কর্নেল সাহেব এভাবে তাজা ধনিয়া পাতা, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করতেন। গরম ভাত আর ঘিয়ের সাথে বেশ লাগতো। স্বামীর কথা মনে পড়তে চোখের কোণে জল গড়ালো মায়ার। আরো বেশি করে আলু ভর্তা মুখে পুরে মাথা নিচু করে ফেললেন মা। এরপর বলে উঠলেন। বাবার থেকে শিখেছিস? সরফরাজ হাত গুটিয়ে ভারী শ্বাস ফেললো। এরপর বলল। যেদিন তুমি হাত ভেঙে সিএমএসআই ভর্তি ছিলে, তখন পাপা আর আমি রান্না করে খেয়েছিলাম। হাত ভাঙার ঝাপসা স্মৃতি মনে পড়ল মায়ার। এরপর বলল। খুব দুষ্টু ছিলি তুই, বেকায়দায় ঝাঁপ মেরেছিলি আমার উপর, তাই না? সরফরাজ চোখে জল মুছে বলে উঠল। আমি এখন শান্ত হয়ে গেছি মা, আর ঝাপাঝাপি করি না। তোমায় আর ব্যথা দিব না,
এখন থেকে পাপার মতো তোমায় আগলে রাখবো আমি। মায়া নিঃশব্দে খাওয়া আরম্ভ করলেন, এরপর বললেন, থেকে থেকে মাথায় অনেক স্মৃতি ভেসে ওঠে, কিন্তু পরক্ষণেই ভুলে যাই। আমি কবে নাগাদ সুস্থ হব বাবা? সারফারাজ ভাঙা গলায় বলল, খুব শীঘ্রই। অভিরূপের পরিবারের সকলের ভিসা হয়ে গেছে ক্যালিফোর্নিয়ায়। সেই সুসংবাদ দিতেই দুপুরের আগে আগে নেলিদের বাড়ি এলো অভিকে পেয়ে বেশ খুশি হলেন সেলিনা, আমজাদ, হায়দার ছাদ বাগান থেকে দৌড়ে এসে কুশলাদি বিনিময় করে সোফায় বসলেন। অভিরূপ চলে যাবে শুনে আমজাদ সেলিনা দুজনেই মন খারাপ করলেন। নেলি দূর থেকে শুনে কেঁদে ফেললো। অভিরূপ চলে গেলে সে কিভাবে থাকবে? তাছাড়া 5টা বছর কি চারটিখানি কথা, কিন্তু নিজের ভবিষ্যতের ভাবনা ভেবে নিজেকে বুঝালো নেলি। সেলিনা অভিরূপকে বোঝালো, বাবা, মাঝে মাঝে বেড়াতে এসো আর নেলির জন্য অপেক্ষা করো, ও তোমাকে বেশ পছন্দ করে। আমজাদ হায়দার একটু মন ভার করলেন, পরক্ষণে অভিরূপের হাত টেনে ধরে বলে উঠলেন, ছাদে বড় বড় গ্র্যান্ডারি হয়েছে, রসে ভরা, চলো খাবে। অভিরূপ অল্প হেসে আমজাদ হায়দারের সাথে ছাদে গেল। ছাদের এক কোণে পাতা চেয়ারে অভিকে বসতে দিয়ে একটা মোটা বড় গ্যান্ডারি নিয়ে এলেন আমজাদ। এরপর অভির হাতে দিতে দিতে বলে উঠলেন, নেলির মনটা আজকাল খুব ভালো, সব বুঝতে পারি, কিন্তু আমি নিরুপায়। বলেছিলাম যদি তোমার আঘাত করিয়ে রাখি। ওই নেলি মাঝে মাঝে এলো। কোনো সমস্যা আছে? আমার মনে হচ্ছে তুমি চলে গেলে নীলির সম্পর্ক থাকবে কিনা। থাকবে, এই ভয়ে পড়াশোনায় মনোযোগী হতে পারবে না, কিন্তু মেয়ের নাম করা ডাক্তার হবে, এ আমার বহুদিনের স্বপ্ন বাবা। অভিরূপ যেন মেঘনা চাইতে বৃষ্টি পেল, অধিক উত্তেজনায় দাঁড়িয়ে বলে উঠল, ডেট সিলেক্ট করে আমায় জানাবেন। আপনারা যেভাবেই চান আমি ওভাবেই রাজি। সন্ধ্যার পর থেকে সিয়েরা ফরেস্টে শীতের প্রকোপ নামলো বাকি দিনগুলোর চাইতে কঠিন রূপে। ফায়ারপ্লেসের মৃদু আগুন আজ শরীরকে উষ্ণ করতে পারছে না। শরীর কেমন কেঁপে কেঁপে শিওরে কাটা দিয়ে উঠছে। শোর শোর শব্দে বাইরের বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশে উজ্জ্বল চাঁদটা আজ মেঘ আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। ক্যালিফোর্নিয়া এসেছে পর্যন্ত এমন আবহাওয়া দেখেনি রূপকথা। রূপকথার মন বলল আজ রাতে বোধহয় বৃষ্টি হবে, কিন্তু রূপকথাকে ভুল প্রমাণ করে নিমিষে আকাশ থেকে টুপটাপ শব্দে ঝরতে আরম্ভ করলো সাদা তুষার। খোলা জানালায় দাঁড়িয়ে তুলোর মতো বরফ কণার ঝরে পড়ার দৃশ্য দেখে অভিভূত হলো রূপকথা। তার চঞ্চল মন নেচে উঠল বরফের সংস্পর্শে যাবার জন্য। ইচ্ছে করলো বরফ নিজ হাতে ছুঁয়ে দিতে। যেই ভাবনা সেই কাজ। সমস্ত ভয় ভীতি ভুলে সকলের অলক্ষ্যে চুপি চুপি রূপকথা বাড়ির ইয়ার্ডে বেরিয়ে এলো। ইতিমধ্যে গাছপালা আর মাটির উপর জমে উঠেছে নরম বরফের আস্তর। রূপকথা ঠোঁটের কোণে প্রশস্ত হাসির রেখা টেনে চারিপাশে বিস্ফোরিত নজর বুলালো। চারিপাশ কেমন নিঝুম নিস্তব্ধ। নিশাচর প্রাণীগুলোর শ্বাসধ্বনি পর্যন্ত না, শুধু তুষার পড়ার মৃদু শব্দে ভরে আছে বনভূমি। বাইরে বেরোতে রূপকথা বুঝলো শীতের মাত্রা যথেষ্ট। গায়ে ভারী ওভারকোট এই শীত নিরাময় করতে পারছে না। শীতে দাঁতের বাড়ি উঠল। বাতাসের তোরে এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হলো। তবুও রূপকথা ঘরে ঢুকলো না। রূপকথা মুখ তুলে আকাশের দিকে তাকালো, এরপর আনন্দে দুহাত ছড়িয়ে দিল। ঘন তুষারকণা এসে পড়তে লাগলো তার চুলে, মুখে, কোটের উপরে। ঠান্ডা বাতাসে নিঃশ্বাস ধোয়ার মতন ভেসে যাচ্ছে বাতাসে। হাত মোজা হীন হাতগুলো বরফ আর বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে নীল হয়ে উঠল। রূপকথা মাটি থেকে বরফ খামচে সেগুলো দিয়ে বল বানালো, এরপর তা ছুঁড়ে মারতে লাগলো এদিক সেদিক। সারফারাজ আজ বাড়িতে নেই, কোথাও গিয়েছে রূপকথা জানে না। সারফারাজের অনুপস্থিতি প্রথমবারের মতো রূপকথার কাছে আনন্দ ঠেকলো। সে থাকলে নিশ্চিত ধরে বেঁধে তাকে ঘরে নিয়ে দরজা আটকে দিত আর বড় বড় ভাষণ শোনাতো ঠান্ডা জ্বর নিয়ে। রূপকথার এবার অদ্ভুত এক ইচ্ছে জাগলো, বরফের স্বাদ কেমন তা চোখে দেখার। রূপকথা হাঁটু ভেঙে বরফের উপর বসলো, এরপর আঙ্গুলের ডগা দিয়ে অল্প বরফ নিয়ে মুখে দিল। স্বাদ পানির মতো। রূপকথার ইচ্ছে হলো কয়েক খাবলা বরফ খেতে। সে মনের ইচ্ছেকে প্রাধান্য নিয়ে অল্প বরফ মুখে নিয়ে আইসক্রিমের মতো খেতে লাগলো। রূপকথার আনন্দ যখন চরম পর্যায়ে, এমন সময় সারফারাজের গাড়ি এসে থামলো বাড়ির প্রকাণ্ড গেটের কাছে। লুইস দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিতেই ছাতা নিয়ে এগিয়ে এলো ইয়ং। সারফারাজ গাড়ি থেকে নামতেই ডেভিন গাড়ি নিয়ে চলে গেল পার্কিং লটে। গাড়ি থেকে নেমেই রূপকথাকে দেখে সারফারাজের চোখ কপালে উঠল। সে ছাতা ফেলে দৌড়ে রূপকথার কাছে গিয়ে ধমকে বলে উঠল, কি করছো এসব? নিউনে বাঁধাতে চাইছো নাকি? সারফারাজের ধমকে বরফ খাওয়ায় বাধা পড়ল রূপকথার। সে নিচ থেকে পিটপিট চোখে উপরে তাকালো। সারফারাজ খেয়াল করলো রূপকথা চুল, ভ্রু আর চোখের পাপড়ি বরফে সাদা হয়ে উঠেছে। মেয়েটা সাংঘাতিক অসুস্থ, তাই ভুগবে বুঝতে পেরে সারফারাজ হাত বাড়িয়ে দিল রূপকথাকে মাটি থেকে তুলতে। রূপকথা সারফারাজের হাত স্পর্শ করতেই সারফারাজ চমকে উঠল। হাত দুটো বরফের চাইতেও ঠান্ডা।
হ্যাঁচকা টানে রূপকথাকে দাঁড় করিয়ে কোলে তুলে নিল সারফারাজ। এরপর হনহন করে ডাইনিং রুমে ঢুকে দরজা আটকে দিল। রূপকথা গায়ের ভেজা কোট গা থেকে খুলে একটা ভারী উলের সোয়েটার পরিয়ে দিল সারফারাজ। এরপর তাকে টেনে হিঁচড়ে ফায়ারপ্লেসের একদম কাছ ঘেঁষে দাঁড় করিয়ে হাত সেঁকতে লাগলো। রূপকথার মনে হলো হাত দুটি কেমন অনুভূতিহীন শক্ত হয়ে রয়েছে আর সেগুলোতে চিনচিন ব্যথা করছে, কিন্তু ভয়ে সারফারাজকে বলতে পারল না। টাওয়েল দিয়ে রূপকথার মাথা পরম যত্নে মুছে মাফলার দিয়ে গলা পেঁচিয়ে দিল সারফারাজ। সহসায় ফচ করে খাঁচি দিয়ে বসলো রূপকথা। সারফারাজ করুণ হেসে কপাল চাপড়ালো। পরপর কয়েক দফা হাঁচির পর কাশি শুরু হলো রূপকথার শরীর একটু উষ্ণ হতেই সারফারাজ কোনো বাক্য ব্যয়হীন রূপকথাকে তার কক্ষে নিয়ে ভারী ভারী দুটো ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুইয়ে রুম হিটার চালু করে বাইরে বেরিয়ে এলো। এরপর কোনো মতে তাড়াহুড়ো করে নিজের পোশাক পাল্টে কিচেনে এলো। ঝটপট চুলা জ্বালিয়ে মশলা চা বানিয়ে রূপকথার কক্ষে দৌড়ালো। নিজের অবস্থার অবনতি দেখে রূপকথা ভয় হতে শুরু করলো। এবার তার মনে হচ্ছে তার জ্বর আসবে। জ্বর এলে ভারী বিপদ, তাকে সামলানো মুশকিল হয়ে যাবে সারফারাজের জন্য। এদিকে কাশতে কাশতে গলাটাও ব্যথা করছে। নিউমোনিয়া কি হয়ে গেল তবে? সারফারাজ রূপকথার সামনে চায়ের পেয়ালা ধরে ভারী গলায় বলে উঠল। নাও, এটা খেয়ে নাও। রূপকথা বাধ্য বাচ্চার ভারী কমফোর্টার সরিয়ে উঠে বসে চায়ের কাপটা নিয়ে এরপর তাতে চুমুক বসালো। একটা চেয়ার টেনে তাতে বসতে বসতে সারফারাজ রূপকথাকে শুধালো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি পৃথিবীতে নতুন? রূপকথা ঢের বুঝলো সারফারাজ তাকে বকাঝকা করতে প্রস্তুতি নিচ্ছে, তাই রূপকথা আগবারই বলে উঠল। একটাও বকার ধমক দিয়েছো তো আমি দুই চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। তখন রুদ্ররাজ এসে ধরে নিয়ে যাবে, আমায় বিয়ে করে ফেলবে, তখন বুঝবে মজা। সারফারাজ ঠান্ডা চোখে রূপকথাকে পরখ করে অন্যত্র দৃষ্টি সরিয়ে তপ্ত শ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। চাটা শেষ করে রূপকথা আবারও শুয়ে গেল। এরপর বলে উঠল। চলে যাও লাইট অফ করে, আমার ঘুম পাচ্ছে, ঘুমোবো আমি। সারফারাজ হাত ঘড়িতে সময় দেখলো। কেবল রাত 8টা বাজে। রূপকথাকে কখনো এমন টাইমে ঘুমোতে দেখেনি সে। নিশ্চিত শরীর খারাপ হচ্ছে, তার জন্য চোখ বন্ধ হয়ে আসছে। কি হলো, যাও। রূপকথার পুনরায় আওয়াজে লাইট নিভিয়ে বেরিয়ে এলো সারফারাজ। এরপর মায়ের ঘরের দিকে পা বাড়ালো। সারা সন্ধে রূপকথা দেখা না পেয়ে নিজ কক্ষে কম্বল জড়িয়ে শুয়ে আছেন মায়া। আজ বড্ড ঠান্ডা পড়েছে। সারফারাজ দরজায় নক করে জিজ্ঞাসা করলো। মা ঘুমাচ্ছে? সারফারাজের গলা পেয়ে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে মায়া উঠতে উঠতে বলে উঠল। সারফারাজ মায়ের বিছানার কোণে বসে মায়াকে জড়িয়ে চোখ বুজে কিছুক্ষণ চুপ করে রইল। ছোটবেলার নিত্যদিনকার অভ্যাস ছিল এটি। বাইরে থেকে ফিরে মায়ের গন্ধ নেওয়া। অদ্ভুত এক প্রশান্তি কাজ করে মনের মধ্যে। মনে হয় সমস্ত হতাশা, বিপদ, ভয় সব কেটে যায় এই গন্ধে, এই স্পর্শে। মায়া সারফারাজের চোখে মুখে হাত বুলিয়ে বলে উঠলেন। কিছু হয়েছে? মন খারাপ? না, ভালো লাগছে তোমার গন্ধ নিতে। মায়া অল্প হাসলেন। এরপর বললেন। মেয়েটা কোথায়? সারফারাজ বিরক্তি ভরা গলায় জবাব দিল। আর বলো না মা, মেয়েটা বড্ড অবশ। বাইরে বরফ, আর সে এসে অনেকক্ষণ ধরে ভিজতেছে, আবার সেই বরফ খেয়েছে। রাতে জ্বর না এলেই হয় এবার। মায়া উৎকণ্ঠা নিয়ে বলে শর্ট দেখি, একবার দেখে আসি। উঠলেন। মায়ের কোমর জড়িয়ে মায়ের কোলে মাথা রেখে সারফারাজ আদুরে গলায় বলে উঠল। ঘুমাচ্ছে, সকালে যাও। এখন আমার মাথাটা টিপে দাও, ওই ছোট্টবেলার মতো। সারফারাজের মাথা টিপতে টিপতে মায়া বলে উঠল। তোর নানা আমাকে একটা বদ্ধ ঘরে অনেক বছর বন্দি করে রেখেছিল সারফরাজ। ওই ঘরে না ছিল কোনো আলো, না ছিল কথা বলার মানুষ। আমার একাকিত্বের কল্পনার সঙ্গী ছিলি তুই। তোকে এক পলক দেখতে, একটু আদর করতে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। আব্বাকে অনেক অনুরোধ করেছি আমাকে মুক্ত করে দিতে, কিন্তু আব্বা আমার উপর এতটুকু রহম করেননি। আব্বা কেমন যেন নিষ্ঠুর হয়ে গেছিলেন। আম্মার মৃত্যু, ভাইজানের মৃত্যু আব্বাকে হৃদয়হীন বানিয়ে দিয়েছিল। আব্বা মনে করেন এসবের জন্য আমিই দায়ী। সারফারাজ ব্যথিত গলায় শুধায়। বাবা কখনো সন্তানের উপর এতটা কঠোর হতে পারে না মা। সারফারাজের মাথায় হাত বুলাতে বুলাতে মায়া বলে উঠলেন। আমার প্রতি আব্বার আকাশসম ঘৃণা জন্মেছিল। সন্তান ছাড়া, পরিবার ছাড়া কতটা যন্ত্রণা অনুভূত হয় সেটা তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন। সারফারাজ চট করে উঠে বসে শুধালো। আচ্ছা মা, একটা কথা বলো তো, তুমি রোদ্রের কাছে পৌঁছলে কিভাবে? আর বিধি সেবা এলে কিভাবে? ঝাপসা স্মৃতি হাতরে মায়া বলতে লাগলেন। বড় ভাইজান আগে থেকেই অবৈধ কাজের সাথে জড়িত ছিল। নেশা পানিও গিলতেন প্রচুর। বড় ভাবি গোপনে আমাকে সব জানায় একদিন।
আমার সঙ্গে ভাবির যোগাযোগ ছিল দীর্ঘদিন। বড় ভাবিকে ভাইজান প্রচুর মারধর করতেন। মার খেতে খেতে শরীর পচে গেছিল তার। তোর বয়স যখন 6, হঠাৎ একদিন খবর পেলাম ভাবি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তোর বাবা আমায় নিয়ে গেলেন চিটাগাং, কিন্তু আব্বা আমায় হেভিলের গেট থেকেই যা তা করে বের করে দিলেন। বড় ভাইজানের ছেলে রুদ্র তখন 8 কি 9 বছরের। ছেলেটা ঘুরে ঘুরে কাঁদছিল সারা বাড়িময়। আব্বার অপমান, হুমকি দামকি অগ্রাহ্য করে আমি রুদ্রকে বুকে জড়ালাম, কিন্তু তার চোখের ঘৃণা আমাকে থমকে দিল। তার চোখ জোড়া দেখে মনে হলো সেগুলো আমায় হুঙ্কার ছেড়ে বলছে, আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী, তোমাকে আমি ছাড়বো না। ওইটুকুন ছেলের এমন ভয়ানক চোখ দেখে আমি বেশ ভীত হলাম। কোনো মতে তোর বাবার হাত ধরে বেরিয়ে এলাম ভাবির দাফন হবার আগেই। তোর বয়স যখন 8, হঠাৎ একদিন বিধ্বস্ত হয়ে তোর বাবা বাড়ি ফিরলেন। তাকে কেমন যেন অস্থির আর অপরাধী দেখা। 10 বছর জীবনে তাকে এতটা অসহায় ভগ্ন কখনো দেখিনি আমি। মানুষটা বড্ড সহজ আর প্রাণ খোলা ছিলেন, কিচ্ছু লুকাতেন না আমার কাছে। রাতে তুই ঘুমানোর পর তাকে শক্ত করে চেপে ধরলাম। ঘটনা যা শুনলাম তাতে আমি হতবাক না হয়ে পারলাম না। বড় ভাইজান মাদক, অস্ত্র আর নারী পাচার কাজে বর্ডারে ধরা পড়ে গুলি খেয়ে মারা গেছেন। সবচাইতে লুমহর্ষক যা ছিল তা হলো সঙ্গে রুদ্র ছিল। বর্ডার আর্মিদের উপর বড় ভাইজান বন্দুক চালিয়েছিলেন। নিজেকে কলঙ্কিত করে গায়ের পোশাকের দাগ ফেলে ভাইজানকে বাঁচাতে চেয়েছিলেন তোর বাবা, কিন্তু উপর থেকে কড়া আদেশ ছিল ভাইজানকে ক্রস ফায়ার করার। তোর বাবা নিজের কাছের এক মেজরের সাহায্যে রুদ্রকে ওই স্পট থেকে সরিয়ে চিটাগাং পৌঁছে দিয়েছিলেন, নয়তো রুদ্র কিশোর ছেলে জেলে পচে মরত। ঘটনার কয়েকদিন পর তোর বাবার বলতে বলতে কেঁদে ফেললেন মায়া। বাকি ঘটনা সারফারাজ জানে। বাড়ির আঙিনায় খেলা করছিল সারফারাজ। মায়া ঘরের কাজে ব্যস্ত। এমন সময় কয়েকজন লোক একটা বড় কার্টুন তাদের ঘরের দরজায় ফেলে বলে উঠেছিল, আপনার জন্য একটা পার্সেল এসেছে মায়া চৌধুরী। বলেই লোকগুলো আর দাঁড়াননি। মায়া অবাক হয়ে সেই কার্টুন খুলতেই কর্নেল সাদাব শাহজাইনের কাটা মুন্ডু আর টুকরো টুকরো দেহ পাওয়া গিয়েছিল। সারফারাজ নিজেও বাবার এহেন অবস্থা দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সাদাব শাহজাইনের দাফনের পর অনেক মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু খুনিকে পাওয়া যায়নি। মায়া জানতেন কে করেছে এই কাজ, কিন্তু নিজের বাবাকে জেলে পাঠাতে চাননি তিনি। শুধু সুভান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে বিধবা করে দিলেন আব্বা? আমার ছেলেটা যে এতিম হয়ে গেল আব্বা। আমার জীবনের রঙগুলো এভাবে কেড়ে নিলেন আপনি, সাদা থানে জড়িয়ে দিলেন আমাকে। আমার উপর এতটাই ঘৃণা আপনার আব্বা? সুভান বিনা বাক্যে নিজের লোকদের আদেশ দিলেন, ওকে অন্ধকার করে বন্দি করে রাখ। পরিবার ছাড়া, সন্তান ছাড়া কেমন অনুভূত হয় তা ওকে বোঝা। লোকগুলো সুভানের আদেশে মায়াকে টেনে হিচড়ে একটা ঘরে বন্দি করে দেয়। দিনে একবেলা খাবার পাওয়া যেত। স্বামী, শোক, সন্তান ছেড়ে আসা, ঠিকমতো খাবার না পাওয়া আর ঘুটঘুটে অন্ধকার ঘর মায়াকে অন্য এক জগতে পৌঁছে দিল। মুক্ত জীবন থেকে মিলল বন্দি জীবন। এদিকে সুভান নাতি রুদ্রকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করলেন, কারণ আর্মি বহর তখনও গায়েব হওয়া রুদ্রকে খুঁজছিল। রুদ্র বিদেশে গিয়ে পড়াশোনা করে বাহ্যিক মানুষ তো হয়েছে বটে, কিন্তু ভেতরে ঠিকই পশুই রয়ে গেছে। মায়া আরও কিছু বলতে চাইলেন, কিন্তু ভুলে গেলেন। সারফারাজের পুরো ঘটনা আর জানা হলো না। সিয়েরা ফরেস্টে ভোরের আলো ফুটলো আজ তীক্ষ্ণ রূপে। সকাল থেকে সূর্যের ভারী তেজ। সারফারাজ সকাল সকাল নিজের রান্নাবান্না শেষ করে রূপকথার কক্ষে ঢুঁ মারল। মেয়েটা এখনও বেঘরে ঘুমাচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। সারফারাজ কপাল কুঁচকে ব্যস্ত পায় রূপকথার বিছানার পাশে এসে দাঁড়ালো। এরপর কপালে হাত ছোঁয়াতে চমকে উঠল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সারফারাজ রূপকথার গায়ের কমফোর্টার সরিয়ে ঝাঁকিয়ে ডাকলো, এই রূপকথা, রূপকথা। রূপকথা অল্প চোখ মেলে তাকিয়ে সারফারাজকে দেখলো। এরপর সারফারাজকে জাপটে ধরে উঁচু গলায় গেয়ে উঠল, আমার গায়ে প্রেমের জ্বর, কেউ দে না সারফারাজের খবর। সারফারাজ আমার শীতেরই চাদর। রূপকথার অদ্ভুত গানে সিরিয়াস মুহূর্তে হা হা করে হেসে উঠল সারফারাজ। রূপকথা সেই হাসির তোয়াক্কা না করে শরীরে অসহনীয় ব্যথা, মাথার যন্ত্রণা, দাঁতে শিরশিরানি আর জ্বরের ঘরে পাগলের ন্যায় চিৎকার করে গাইতে লাগলো, বাঙ্গি ফাটা বালি বালি, তরমুজ ফাটা লালে লাল, সাঁতার না জানিলে কেমনে পাড়ি দিবি প্রেমের খাল, ও বন্ধু কাছে আয় ফুলের মধু ঝরে যায়।
রূপকথার গানে সারফরাজের মাটিতে গড়াগড়ি দেবার অবস্থা হলো। পরের গানে সুর তুলতে সারফরাজ রূপকথার মুখ চেপে ধরে থামানোর চেষ্টা করে সুফিয়ানকে কল করলেন। কেবলই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন সুফিয়ান। এমন সময় সারফরাজের কল পেয়ে কপাল কুঁচকে রিসিভ করে বলে উঠলেন, আপনার মেয়ে আমার সম্মানের 12টা বাজাচ্ছে, আমাকে বাঁচান। রূপকথার মুখ ছেড়ে দিল সারফরাজ। রূপকথা ভাঙা ভাঙা গলায় তালহীন গাইতে মেয়ের গান শুনে সুফিয়ান বুক চেপে বলে উঠলেন, ইনিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গানের লাইন বেশি গভীরে যাওয়ার আগে শিগগির ডাক্তার ডাক, নইলে তোকে আমি গুলি করে খুপড়ি উড়িয়ে দেবো হতচ্ছাড়া। দুপুরের পরপর রূপকথার জ্বর আরও মাত্রা ছাড়ালো। দু চোখ মেলে পৃথিবী দেখতে পারল না সে। নাকের ডগা গাল টকটকে লাল হলো, শরীর হলো উত্তপ্ত তাওয়া। সকালে রূপকথাকে নিয়ে সারফরাজ মজা উড়ালো, এবাসে বেশ চিন্তিত হলো। ডক্টর হেনরিকে সকালে খবর পাঠিয়েছে সারফরাজ। তিনি এসে জ্বর চেক করে মেডিসিন দিয়ে গিয়েছেন। তখন জ্বর ছিল 102 ডিগ্রি। ওষুধ খাওয়ানোর পরেও রূপকথার জ্বর বেড়ে হলো 103। মেয়েটার নেতিয়ে পড়া অবস্থা দেখে সারফরাজের বুকে দহন শুরু হলো। অসুস্থ মায়া রূপকথার এহেন অবস্থায় বেশ ব্যথিত হলেন, সেই সাথে অল্প সেবাও করলেন। রূপকথার মাথায় ঘন ঘন জলপট্টি দিল সারফরাজ, সাথে মুছিয়ে দিল শরীর। তবুও অবস্থার কোনো উন্নতি নেই। এবার সারফরাজ ভয় পেল। সারফরাজের মন বলল রূপকথাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা প্রয়োজন। এদিকে মেয়ের চিন্তায় সুফিয়ান চৌধুরীর ঘুম উবে গেল। কিছুক্ষণ বাদে ফোন করে খবর নিলেন তিনি। জ্বর এলে মেয়ে কেমন পরিস্থিতির ভিতর দিয়ে যায় রেখা সবটা জানেন, তাই আসন্ন শঙ্কায় কেঁদে উঠলেন রেখা। সারফরাজ হাতের উল্টো পিঠে রূপকথার জ্বর আরেকবার পরখ করে নিল, এরপর ভয়ার্ত গলায় ডাকলো, রূপকথা, তুমি ঠিক আছো? রূপ, এই রূপকথা। কোনো প্রতিউত্তর করলো না রূপকথা। সারফরাজ আর এক মুহূর্ত সময় অপচয় করলো না। সে রূপকথাকে কম্বল সহ পেঁচিয়ে পাজাকোলা তুলে গাড়িতে বসিয়ে দিল। এরপর লুইস আর ইয়ং এর কাছে মায়ার দায়িত্ব দিয়ে ছুটল হসপিটাল অভিমুখে। মিনিট 40 পর একটা হসপিটালে এসে থামলো সারফরাজের গাড়ি। রূপকথাকে আবার কোলে তুলে ব্যস্ত পায় এমার্জেন্সিতে এলো সারফরাজ। এরপর উপস্থিত ডিউটি ডাক্তারকে বলে উঠল, সে অধিক জ্বরে ভুগছে, প্লিজ তার জ্বর কমিয়ে দিন। সারফরাজের পাংশু ভয়ার্ত চিন্তিত মুখশ্রী দেখে ডাক্তার বুঝতে পারলো অবস্থা সিরিয়াস। ডিউটি ডাক্তার দৌড়ে এসে রূপকথার জ্বর পরিমাপ করে আটকে উঠলেন। জ্বর 104। রূপকথাকে দ্রুত অবজারভেশনে কেবিনে শিফট করলেন তিনি। এরপর সাপোজিটরি মেডিসিন সবকিছু নিয়ে ছুটলেন সেখানে। রূপকথার জ্বর সারফরাজের কাছে শুরুতে মামুলি বিষয় ঠেকেছিল, কিন্তু সারফরাজের এখন মনে হচ্ছে এই জ্বরে রূপকথা বোধহয় বাঁচবেই না। হসপিটালের করিডোরে পায়চারি করতে করতে উন্মাদ হয়ে উঠল সারফরাজ। চটপটে মেয়েটাকে এরকম নিশ্চুপ নির্ভার দেখতে তার মোটেও ভালো লাগছে না। সারফরাজ সারাক্ষণ তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে চোখ মেলে পর্যন্ত দেখছে না। রূপকথার অসুস্থতার গাঢ়তা পরিমাপ করে মাথার চুল খামচে ধরল সারফরাজ। হাসি খুশি চঞ্চল দুরন্ত মেয়েটাকে সঙ্গে করে কত স্বপ্ন নিয়ে এত দূর দেশে নিয়ে এলো সে। সুফিয়ান চৌধুরীকে সারফরাজ প্রতিশ্রুতি দিয়েছিল সামান্যতম কষ্ট রূপকথাকে, অথচ জ্বরের ঘরে মেয়েটা দুনিয়া ভুলতে বসেছে। সারফরাজের বিক্ষিপ্ত মন কুগাইতে আরম্ভ করলো। মস্তিষ্ক কেমন টনটনে ব্যথায় কাবু হলো। ব্যথা উপশম করতে মাথা চেপে ধরল সারফরাজ। এরপর সমান তালে চক্কর কাটলো পুরো করিডোর জুড়ে। কতক্ষণ সেভাবে হাঁটলো তার হিসেব রইল না। আরও ঘন্টাখানেক পর একজন নার্স এসে জানালো জ্বর কন্ট্রোলে এসেছে, তবুও অবজারভেশনের জন্য 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সারফরাজ এবার একটু নিশ্চিন্ত হলো। করিডোরের ওয়েটিং চেয়ারে বসে চোখ বুজে মাথা হেলিয়ে দিল। এমন সময় সারফরাজের ফোনখানা মৃদু শব্দে বেজে উঠল। স্ক্রিনে ডেভিডের নাম্বার চকচক করছে। জরুরি ফোন ভেবে কানে তুলল সারফরাজ। হ্যালো বলতে ওপাশ থেকে ডেভিন যা বলল তা শুনে কপালে রক ফুলে উঠল সারফরাজের। সেই সাথে জ্বলে উঠল বরফ নীল চোখ জোড়া। ইস্পাতের ন্যায় শক্ত হলো চোয়াল। অধিক ক্রোধে সারফরাজ বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর বজ্রকণ্ঠে বলে উঠল, আরসি। সারফরাজের ড্রাগস কারখানার পরিত্যক্ত একটা কক্ষে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সারফরাজের অ্যাকাউন্টেন্ট ড্যানিয়েলকে। ভিতর ড্যানিয়েল বাচ্চার তাগিদে বারবার কাকুতি মিনতি করে যাচ্ছে, কিন্তু নিষ্ঠুর মানব ডেভিন কিছুই যেন কানে শুনছে না। ঘণ্টাখানেক পার হতে চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে উপস্থিত হলো সারফরাজ। সারফরাজকে দেখেই ড্যানিয়েল বলে উঠল, বস প্লিজ সেভ মি, হি ইজ আ ডেভিল। আমাকে ফাঁসাতে ইচ্ছে করে সে এমন নাটক সাজিয়েছে, প্লিজ ডোন্ট ট্রাস্ট হিম। ড্যানিয়েলের বাকি কথাগুলো শুনতে ইচ্ছা হলো না সারফরাজের। ডেভিনের হাত থেকে লোহার রডখানা নিয়ে বেধড়ক আঘাত করলো ড্যানিয়েলের শরীরে। কোন আঘাত কোথায় গিয়ে লাগলো তার খেয়াল পর্যন্ত রাখলো না।
সারফারাজ। মারের চোটে চিৎকার করে প্রাণ ভিক্ষার আর্জি জানালো ড্যানিয়েল, কিন্তু নিষ্ঠুর মানব সারফারাজ থামল না। ক্ষণকালের জন্য ড্যানিয়েলকে এলোপাতাড়ি আঘাত করতে করতে সারফারাজ যখন ক্লান্ত হলো তখন হাত থেকে খসে পড়ল রডখানা। ড্যানিয়েলের সাদা শরীর ইতিমধ্যে রক্তে রঞ্জিত। সারফারাজ ড্যানিয়েলের গলা টিপে ধরে হিসিয়ে শুধালো। আমার সর্বনাশ করার জন্য রুদ্র তোকে কত টাকা দিয়েছে ড্যানিয়েল? সারফারাজের প্রশ্নে ড্যানিয়েলের জ্ঞান হারানোর উপক্রম হলো। তার মানে সারফারাজ তার পিঠ পিছে ছুরি মারার বিষয়টা সব জেনে গিয়েছে। ড্যানিয়েল তবুও সবকিছু চেপে গিয়ে ভয়ার্ত গলায় বলল, কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে এখানে বস। রুদ্রের সাথে আমার কোনো কথা হয়নি আপনার বিষয়ে। তাছাড়াও রুদ্রকে আমি চিনি না। ড্যানিয়েলের মুখের মিথ্যে শুনে সারফারাজের মাথা ধরে গেল। ড্যাভিনের থেকে নোট ট্যাব নিয়ে উল্টো করে ড্যানিয়েলের চোখের সামনে মেলে ধরল সে। 30 সেকেন্ডের একটা ভিডিও চলছে, তাতে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ড্যানিয়েল আর রুদ্ররাজ মুখোমুখি বসে ড্রিঙ্কস করছে। সেই সাথে একটা ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিচ্ছে রুদ্ররাজ। ড্যানিয়েল খালি চেক পেয়ে মস্ত খুশি। সেই খুশি আরও কয়েক ধাপ বাড়াতে রুদ্ররাজ আদেশ করলো, মেক শিওর হি নেভার ব্রেথস অ্যাগেইন হোয়াট এভার ইট কস্টস। ভিডিওখানা দেখে গল শুকিয়ে উঠল ড্যানিয়েলের। তার চোখে মরণ ভয় স্পষ্ট ফুটে উঠল। নিজেকে নির্দোষ প্রমাণের আর কোনো সাফাই গেল না সে, কারণ সবটা এই মুহূর্তে অর্থহীন। ড্যানিয়েলের চোখ বুঝে বহু কষ্টে আওড়ালো। কিল মি। সারফারাজ বাঁকা ঠোঁটে হাসলো। এত সহজে ড্যানিয়েলকে সে মুক্তি দিবে না। নারকীয় সাজা ভোগ করিয়ে তবেই মুক্তি দেওয়া হবে এই বিশ্বাসঘাতককে। সারফারাজ ডেভিনের পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, I know you are heartless, so I don't want to say anything more. বলেই ড্যানিয়েলের পানে এক পলক ঘৃণিত নজর বুলিয়ে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। সারফারাজ চলে যেতেই অদ্ভুত হাসলো ডেভিন। সে হাসির শব্দে প্রাণ পাখি উড়ে গেল ড্যানিয়েলের। চোখের সামনে সাক্ষাৎ নরক দেখতে পেল সে। মনে মনে জেসুসের নাম উচ্চারণ করতে চাইল, কিন্তু তার আগে ভারী লোহার রড দিয়ে ড্যানিয়েলের প্রশস্ত বুকে শক্ত বাড়ি বসালো ডেভিন। ড্যাভিনের শক্ত হাতের আঘাতে চিৎকার করে উঠল ড্যানিয়েলের গগনবিদারী চিৎকার ড্যাভিনের কানে অনন্য প্রশান্তি এনে দিল। ড্যানিয়েলের এক একটা চিৎকার ড্যাভিনের কানে সুরেলা গান হয়ে বাজলো। ড্যাভিন উন্মাদ হয়ে উঠল। তার মনে হলো ড্যানিয়েলের আরও জোরে জোরে চিৎকার করা উচিত। তাই সে ড্যানিয়েলকে শুধালো, অল্প অল্প করে তোমার গায়ের চামড়া যদি চাকু দিয়ে তুলে নিই তুমি কেমন বোধ করবে ড্যানিয়েল? বিকেলের আগে আগে রূপকথার পুরো শরীর ঘাম দিয়ে জ্বর ছেড়ে দিল। জ্বর ছাড়তে গায়ের সাদা ভারী ব্ল্যাঙ্কেট জাহান্নাম ঠেকলো তার কাছে। দুর্বল পা দিয়ে সেই ব্ল্যাঙ্কেট সরিয়ে চারিপাশে নজর বুলালো। হাতে লাগানো স্যালাইনের সুই আর বাহ্যিক পরিবেশ চোখে গুঁতো দিয়ে বুঝিয়ে দিল এটা হসপিটাল। রূপকথা সরু গলা পিপাসায় খড়ায় ফেটে যাওয়া মাঠের ন্যায় চৌচির হলো। প্রচণ্ড পানি পিপাসায় বুক ধরফর করে উঠল। চারিপাশে চোখ বুলিয়ে পানি খুঁজল। বেডসাইড টেবিলে ঝকঝক করছে পানির বোতল। রূপকথা উঠে বসে পানির বোতল হাতে নিতে চাইল, কিন্তু তার আগে মাথা ঘুরিয়ে উঠল। রূপকথা ধপ করে বিছানায় পড়ে মৃদু আর্তনাদ করে উঠল। কিছুক্ষণ ওভাবেই কাটানোর পর আবারও উঠে বসলো। বেড ধরে ধরে কোনো মতে পানির বোতলটা নিতে চাইল। এমন সময় কেবিনে প্রবেশ করলো একজন নার্স সহ ডক্টর। রূপকথা ডক্টরের পানে নজর দিতে ডক্টর চোখ নামিয়ে নিল। রূপকথা বিষয়টা আমলে না নিয়ে পানি খাওয়ায় মনোযোগ দিল। নার্স দৌড়ে গিয়ে পানির বোতলের ক্যাপ খুলে বলে উঠল, নিন। সুন্দরী বিদেশি নার্সের হাত থেকে বোতল নিয়ে রূপকথা থ্যাঙ্কস জানালো। এরপর কিছুটা ইতস্তত করে শুধালো, সারফারাজ। নার্স কোনো প্রতি উত্তর করলো না। রূপকথা ভাবলো হয়তো নার্স সারফারাজকে চিনে না। এই দেশে সারফারাজ কোন নাম ব্যবহার করে চলাফেরা করে সেটাও রূপকথা দুর্বল মস্তিষ্কে খেলল না। রূপকথা হাতের স্যালাইনের পানে তাকে ইংরেজিতে জিজ্ঞাসা করলো, বাড়িতে কখন যেতে পারবো ডক্টর? ডক্টর নিজের অ্যাপ্রনের পকেট থেকে হাত বের করে শক্ত গলায় বলে উঠল, আজই। ডক্টরের কণ্ঠে চমকে উঠল রূপকথা। বিস্ফোরিত নয়নে সামনে তাকাতে গাঢ় নীল জোড়া চোখ দেখে চিৎকার করে উঠল রূপকথা। প্লিজ হেল্প, সামবডি প্লিজ হেল্প মি। বলেই ভয়ে কুকড়ে কেঁদে উঠল। চিৎকার করে সারফারাজকেও ডাকলো, কিন্তু কোথাও নেই সারফারাজ। উপান্তর না পেয়ে বিছানার বালিশ ছুঁড়ে মারল রূপকথা। মেডিসিনের বক্স ছুঁড়ে মেরে থামাতে চাইল রুদ্রকে, কিন্তু শীর্ণ দুর্বল দেহ পরাজিত হলো রুদ্রের পেশিবহুল হাতের শক্তির কাছে। রুদ্ররাজ রূপকথাকে শক্ত হাতে চেপে ধরে রূপকথার ঘাড়ের পেছনে ইঞ্জেকশন পুশ করে নার্সকে হুইল চেয়ারে বসিয়ে হসপিটালের পেছনের গেটে নিয়ে এসো, কুইক। আদেশ করলো। বলেই হন হন করে বেরিয়ে গেল। যাবার আগে ডাস্টবিনে ছুঁড়ে ফেললো গায়ের অ্যাপ্রন আর হ্যান্ড গ্লাভস। মুখের মাস্কটা আরেকটু ঠিক করে হাত ঘড়িতে সময় দেখতে দেখতে লিফট ধরে নেমে এলো নিচে। এরপর সোজা নিজের গাড়িতে। মোটা টাকার বিনিময়ে নার্স হেলেন রূপকথাকে তুলে দিল রুদ্রের গাড়িতে। অবচেতন রূপকথা ঠাহর পর্যন্ত করতে পারল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।
সে জ্ঞান হারিয়ে এলোমেলো হয়ে পড়ে রইল গাড়ির ব্যাক সিটে। সন্ধ্যার পরপর সারফারাজ হসপিটালে ফিরে এলো। এসেই রূপকথার অবজারভেশন কেবিনের সামনে পায়চারি করতে লাগলো। আশেপাশে কোনো নার্স বা ডাক্তার কিছুই চোখে পড়ল না। এদিকে রূপকথার অবস্থা জানার জন্য মরিয়া হয়ে উঠল সারফারাজ। অবজারভেশন কেবিনে যখন তখন প্রবেশ নিষেধ, তাই সারফারাজের মন চাওয়া সত্ত্বেও সেখানে যেতে পারল না। আধা ঘন্টা পেরিয়ে যাবার পরেও যখন কাউকে নজরে এলো না, তখন রুলস ভঙ্গ করলো সারফারাজ। বৃহৎ দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করে অবজারভেশন কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজা অর্ধেক খোলা। সারফারাজ দরজায় অল্প নক করে দরজা পুরোটা খুলতে দৃষ্টি অপলক্ষীন হলো। সেই সাথে ধক করে উঠল বুক। বেডে রূপকথা নেই। পুরো কেবিন হুলুস্থুল এলোমেলো। স্যালাইনের পাইপ জুড়ে রক্তের দাগ। বিছানা দলিত মথিত। ফ্লোর জুড়ে সুই, সিরিঞ্জ আর ওষুধ ছিটিয়ে রয়েছে। মনের মধ্যে ঝড় বইতে আরম্ভ করলো সারফারাজের। অজানা সংখ্যায় চোখ ফেটে জল এলো। তবুও নিজেকে যথেষ্ট শক্ত রেখে ছুটল রিসেপশনে পুরো ঘটনা জানাতে সকলের চোখ কপালে। রিসেপশন থেকে সারফারাজকে জানানো হলো ডক্টর নেলসন রূপকথা ট্রিটমেন্ট করছিলেন। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলো ডক্টরের সাথে, কিন্তু ফোন সুইচ অফ। সারফারাজের মনের ভয় এবার ক্রোধে রূপ নিল। সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সারফারাজ তর্জন গর্জন শুরু করলো। এরই মধ্যে একজন ক্লিনার খবর নিয়ে এলো ডক্টর নেলসন চেতনাহীন হসপিটালের ওয়াশরুমে পড়ে রয়েছেন। খবর পাওয়া মাত্র দৌড়ে গিয়ে ডক্টর নেলসনকে তুলে এনে এমার্জেন্সি বেডে দেওয়া হলো। বিভিন্ন কসরতে জ্ঞান ফেরানো হতে না হতেই সারফারাজ এসে ডক্টর নেলসনের কপাল চেপে ধরে বজ্রকণ্ঠে ধমকে উঠল। রূপকথা কোথায়? সারফারাজের চোট কুলাতে কিছুটা সময় লাগলো ডক্টর নেলসনের। তবুও ভদ্রলোক ভন ভন মস্তিষ্কে কিছু মনে করার চেষ্টা করলো। এরপর বলে উঠল, একজন সুদর্শন যুবক আমার রুমে এসে আমাকে রূপকথার শারীরিক অবস্থার বিষয়ে জিজ্ঞেস করে। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তিনি একজন ডক্টর এবং রূপকথার ফিয়ন্সে। ভদ্রলোকের চোখ জোড়া দেখে আমার অদ্ভুত এক অনুভূতি হয়। সে রূপকথার সাথে দেখা করতে চায়। আমি তাকে স্পষ্ট নিষেধ করি যে পেশেন্ট যথেষ্ট অসুস্থ, সে কথা বলার অবস্থায় নেই। তাছাড়া পেশেন্টের ক্লোজ রিলেটিভ ছাড়া অন্য কেউ অ্যালাউড না। কথাটা শুনে ওনার চোখ জোড়া কেমন লাল হয়ে ওঠে। উনি আলাপ শেষ করে আমার পানে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। আমি ইতস্তত বোধ নিয়ে হাত বাড়াতেই উনি আমার কলার বনে আঘাত করে। মুহূর্তেই আমার মস্তিষ্কে সিজার অনুভব করি আমি। এরপর আমার আর কিচ্ছুটি মনে নেই। আই এম রিয়েলি সরি। সারফারাজ পুরো ঘটনা শুনে বুঝে গেল কে ঘটিয়েছে এই দুঃসাহসী ঘটনা। বসে বসে আর গল্প শুনল না সারফারাজ। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো সে। এরপর দৌড়ে সিঁড়ি ধরে নেমে নিজের গাড়িতে উঠল। গাড়ির টুল বক্সে গান আছে কিনা চেক করে ছুটল লস অ্যাঞ্জেলেসের অভিমুখে। রূপকথার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে ছোট্ট একটা বদ্ধ ঘরে আবিষ্কার করলো। অসুস্থ শরীর আরও অসুস্থ হয়ে উঠল। সেই সাথে খিদে পেট গুলিয়ে বমি পেল। বদ্ধ কক্ষের চারিপাশে নজর বুলিয়ে উঠে দাঁড়ালো রূপকথা। প্রচণ্ড পিপাসার ক্ষুধায় তার শরীর নেতিয়ে ঢলে পড়তে চাইছে। বদ্ধ দরজায় এগিয়ে এসে বার কয়েক চাপড় দিল রূপকথা। প্লিজ আমায় যেতে দিন, আমাকে এই ঘর থেকে বের হতে দিন, আমার বাড়ি যেতে দিন। হ্যালো, শুনছেন? কথাগুলো বলতে বলতে দরজা ধরে কেঁদে উঠল রূপকথা। নিজের বাবা আর সারফারাজের অসহায় মুখটা মনে পড়তে রূপকথা দ্বিগুণ কেঁদে উঠল। এমন সময় কক্ষের তালা খোলার শব্দ পাওয়া গেল। রূপকথা দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আগত মানুষটার। দরজা খুলে কিয়ৎক্ষণ বাদে কক্ষে প্রবেশ করলো রুদ্ররাজ। রুদ্রকে দেখেই রূপকথার চোখের জল থেমে গেল। নিজেকে এই নোংরা লোকটার সামনে কিছুতে দুর্বল দেখাতে চায় না রূপকথা। রূপকথাকে নিশ্চুপ দেখে প্রশস্ত হাসলো রুদ্র। এরপর বলে উঠল, বাহ, আমাকে দেখে তোমার একটুও ভয় লাগছে না দেখছি। দুদিন সারফরাজের সঙ্গ পেয়ে এতটা সাহসী হয়ে গেলে। গ্রেট ডার্লিং, গ্রেট। তোমাকে এতটা নির্ভীক আর সাহসী দেখে আমার জাস্ট প্রেম পাচ্ছে। ইচ্ছে করছে চুমু খেতে পাগল হয়ে যাই। রূপকথা রুদ্রের পানে ঘৃণিত নজর বুলিয়ে বলে উঠল, একবার মার খেয়েও আপনার শিক্ষা হয়নি দেখছি। এত তাড়াতাড়ি পৃথিবী ছাড়ার শখ আপনার, আর মুখের ভাষা এত নোংরা কি করে হয় একটা মানুষের? রুদ্র তর্জনী আঙ্গুল দিয়ে নিজের সফেদ গাল আর অল্প চুলকালো। এরপর ঠোঁট উল্টে বলল, কে বলেছে আমি মানুষ? রূপকথা তাচ্ছিল্য হেসে বলে উঠল, ঠিকই, মানুষ রূপে জানোয়ার। আপনার মতো জানোয়ারকে খুব শীঘ্রই শিকার করবে সারফরাজ। তোমার প্রেমিক আমার একটা লোম পর্যন্ত বাঁকাতে পারবে না, বুঝলে? আর পৃথিবী আমি ছাড়ছি না। সারফরাজকে দুনিয়া ছাড়া করে তোমাকে পুরোটাই লুটে নেব আমি। সারফরাজের রাজ্য রানী দুই হবে আমার। আহ, কি আনন্দদায়কই না হবে সারফরাজের নৃশংস কষ্টদায়ক মৃত্যুর দৃশ্য ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। রূপকথার চূড়ান্ত ঘৃণা জন্মালো এই নিকৃষ্ট মানুষটার প্রতি। সে রুদ্রের মুখে একদলা থুতু ছুঁড়ে চিৎকার করে বলে উঠল,
আমাকে লুটার স্বপ্ন দুঃস্বপ্নেও দেখিস না তুই। সারফরাজ তোর চোখ উপড়ে ফেলবে নয়তো। রূপকথার উদ্ধত্তে রুদ্রের নাকের পাতা ফুলে চোয়াল শক্ত হয়ে এলো, চোখ জোড়া অধিক লাল হলো অদমনীয় ক্রোধে। নিজেকে সামলাতে না পেরে সপাটে এক চড় বসালো রূপকথার ফর্সা গালে। চড়ের দাপটে রূপকথার গাল ফেটে রুদ্রের হাতের ছাপ উঠে গেল। অসুস্থ শরীর এই ধাক্কা সামলাতে পারল না, ছিটকে দেয়ালে বাড়ি খেয়ে কপাল ফেটে রক্ত গড়ালো রূপকথার। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রূপকথা অস্ফুট স্বরে বলে উঠল, সারফরাজ তোকে কুকুরের মতো পিটিয়ে মারবে, আর সেই দিন খুব বেশি দূরে নয়। আমি তোর মৃত্যু দেখতে পাচ্ছি খুব সন্নিকটে, কারণ তুই এবার সরাসরি সারফরাজের কলিজায় হাত দিয়েছিস। রূপকথাকে নিজের কবজায় আনতে পেরে রুদ্রের ঠোঁটের বাঁকা হাসি প্রশস্ত হলো, সেই সাথে মাথায় ঘুরপাক খেতে লাগলো নানান কুবুদ্ধি। একটা সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরিয়ে লম্বা টান দিল রুদ্র। এরপর সামনের টেবিলের উপর দুই পা শটান করে মেলে সুইভেল চেয়ারখানায় হেলান দিল। জ্বলে ওঠা নীল চোখজোড়া বুঝে আরেক দফা সিগারেট টেনে নাক দিয়ে ভকভক করে দোয়া ছেড়ে রুদ্র বলে উঠল, প্রাণ ভোমরা ধরে টান দিলে নিশ্চয়ই শ্বাসরোধ হয়ে মরার জোগাড় হয়, তাই না? তুই কেমন বোধ করছিস সারফরাজ? বুকটা কি একটু বেশি ধুকপুক করছে? কোন ভয়ে তুই ভীত আস? তোর সযত্নে ফোটানো ফুলের মধু শুষে নেব, সেই ভয় নাকি আমার কাছে চূড়ান্ত পরাজিত হবার? কথাগুলো ভেবে তাচ্ছিল্য হাসল রুদ্র। রূপকথা মেয়েটাকে তার বেশ মনে ধরেছে, বউ বানিয়ে নিজ প্রাসাদে রেখে দিলে মন্দ হয় না। নিঃসন্দেহে সারফরাজের রুচি প্রশংসার দাবিদার। সারফরাজের চয়েসের প্রশংসা না করে নাক ফুলালো রুদ্র। সারফরাজ বা হাত না ঢুকালে এই মেয়েটা তার প্রেয়সী হতো, কারণ মেয়েটা নিজে থেকেই তার কাছে এসেছিল। অবশ্য প্রেম ভালোবাসা বিয়ে সবের প্রতি রুদ্রের কোনো ইন্টারেস্ট নেই। বিয়ে মানেই গলায় দড়ি। রুদ্র উড়ে উড়ে ফুলের মধু পান করতে ভালোবাসে, কিন্তু আজকাল গরুর মতো গলায় দড়ি পড়তে ইচ্ছা হচ্ছে। বিয়ে নামক দড়ি। নেহাত রূপকথা অসম্ভব সুন্দরী একজন, নাকি সত্যি রুদ্র প্রেমে পড়েছে? প্রেমের কথা ভাবতেই চিন্তায় মাঝে লজ্জা এসে ভর করলো রুদ্রের চোখে মুখে। এরপর হঠাৎ এসব চিন্তা ভাবনা পাশ কাটিয়ে রুদ্রের মনে উদয় হলো সারফরাজের উন্মাদনা। অসুস্থ রূপকথাকে হসপিটালে না পেয়ে সারফরাজের কি বেহাল দশা হয়েছে এতক্ষণে তা ভেবে কিটকিটিয়ে হেসে উঠল সে। পা দুখানা দুলাতে দুলাতে রুদ্র পুনরায় বলে উঠল, কোথায় খুঁজবি আমায় তুই? পৃথিবীর কেউই জানে না আমার এই ঠিকানা। তোর প্রাণেশ্বরীকে বেকাবু মরিয়া হয়ে খুঁজে বেড়াবি সারা ক্যালিফোর্নিয়া জুড়ে, কিন্তু আফসোস কোথাও মিলবে না। খুব কষ্ট হচ্ছে তাই না? কি করব বল? তোকে তো থামাতে হবে তাই না? কিন্তু তুই ভাবিস না, তোর মৃত্যুর পর তোর প্রিয়তমাকে নিজের প্রিয়তমা বানিয়ে রেখে দিব আমি। প্রমিস, তোর চাইতে সুখে রাখবো তাকে। কথাগুলো বলতে বলতে রুদ্রের দাঁত চেপে এলো। চোখের সামনে সহসায় ভেসে উঠল সন্তান তুল্য পোষা দুই প্রাণীর রক্তাক্ত মৃতদেহ। রুদ্রের চোখের কোণে জমল স্বচ্ছ জল। এই জলে প্রকাশ পেল প্রাণী দুটার জন্য তার নিখাদ ভালোবাসা। দ্রুত হাতে চোখের কোণে জল মুছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। এরপর দেয়ালে থাকা ঘড়িতে সময় বুলিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট কেভিনকে নির্দেশ দিল, যাবার সময় হয়ে গেছে কেভিন, সবটা গুছিয়ে নাও। কেভিন কিছুটা নমনীয় স্বরে বলে উঠল, মেয়েটার প্রচণ্ড অসুস্থ বস, জ্বরের দাপটে জ্ঞান হারিয়েছে, মাটিতে পড়ে রয়েছে, যদি কিছু হয়ে যা। কেভিনকে কথা শেষ করতে না দিয়ে গর্জে উঠল রুদ্র, হয়ে যাক, সে মরে যাক, তাতে আমার কি এসে যায়? মারার জন্যই তো ধরে এনেছি, আদর সোহাগ করে চিকিৎসা দিয়ে সুস্থ করতে নয়। এবার কোনোভাবেই সারফরাজ আমাকে হারাতে পারবে না কেভিন। পুতুল আর চাবি দুটোই আমার হাতে। আমি যেভাবে পুতুল নাচাবো ওভাবেই নাচতে হবে। অনেক হয়েছে, এবার সব কিছুর দাম চুকাবে এই সারফরাজ। এক রাজ্যে কখনো দুই রাজা থাকতে পারে না, বুঝেছ? যাও, সব রেডি করো। কেভিন আর বাক্য আড়ালো না। রুদ্রের চোখগুলো কেমন আগুন ছড়াচ্ছে, কিন্তু মানুষ হিসেবে রূপকথার জন্য কেভিনের মন খচখচ করলো। রুদ্রের চরের প্রভাবে মেয়েটার ফর্সা গাল টকটকে লাল হয়ে আছে, ঠোঁটের কোণে রক্ত আর কপালের রক্ত জমে গিয়ে কালো হয়ে আছে। ইতিমধ্যে গালে কালশিটে দাগ পড়ে গিয়েছে। সারফরাজ আর রুদ্রের খেলায় মেয়েটার কোনো দোষ নেই। রুদ্ররাজ অহেতুক গুটি হিসেবে মেয়েটাকে চালাচ্ছে। রূপকথার পানে পুনরায় নজর বুলিয়ে তপ্ত শ্বাস ফেলল কেভিন। এরপর কক্ষ ছেড়ে বেরিয়ে গেল নিজের কাজে। নিজের দলবল নিয়ে রুদ্ররাজের বাড়ি, মিল কারখানা, বার সবকিছুতেই হন্যে হয়ে রূপকথাকে খুঁজল সারফরাজ, কিন্তু রূপকথা বা রুদ্ররাজকেও কোথাও নেই। সারফরাজের মাথা ঘুরে উঠল, সেই সাথে বুক ফেটে চিৎকার এলো।
রূপকথা প্রচণ্ড অসুস্থ, তার মধ্যে রুদ্র তার সাথে কি করছে কে জানে। রুদ্রকে ডিফেন্ড করার মতো শক্তি রূপকথা শরীরে নেই। মেয়েটা কোন তবিয়তে আছে কে জানে। তাছাড়া সারফরাজ সুফিয়ান চৌধুরীর কাছেই বা কী জবাব দেবে। সারফরাজের ভাবনার মাঝে সুফিয়ান চৌধুরীর কল এলো। ভদ্রলোক সারা রাত এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করেননি। মেয়েটা সুস্থ হলো কি না সেই চিন্তায় নিজেও অসুস্থ প্রায়। ফোনের স্ক্রিনে সুফিয়ান চৌধুরীর নাম্বার দেখে ঘাবড়ে গেল সারফরাজ। সুফিয়ান চৌধুরীর প্রশ্নে কী জবাব দেবে সেটা ভেবে প্রথম কল তুলল না সে। কিন্তু সুফিয়ান চৌধুরী পুনরায় কল করলেন। ইতস্ততার ভয় নিয়ে সারফরাজ কল তুলল। সারফরাজ হ্যালো বলতে সুফিয়ান ব্যতিব্যস্ত হয়ে শুধালেন, আমার মেয়েটার কি অবস্থা সারফরাজ, জ্বর কমেছে? ভদ্রলোকের কণ্ঠে চিন্তা আর অসহায়তার ছাপ। বাবা হিসেবে মেয়ের অসুস্থতার খবর শুনে কাতর হওয়া স্বাভাবিক, কিন্তু সারফরাজ চেপে গেল সব। সে কণ্ঠে স্বাভাবিক করে বলে উঠল, জি কমিশনার সাহেব, আপনার মেয়ে জ্বর কমেছে, এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে আপনার সাথে কথা বলিয়ে দেব। সারফরাজের কথা বিশ্বাস করলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের গলাটাও কেমন ক্লান্ত শোনালো। সুফিয়ান ভাবলেন সারাদিন ছেলেটা অনেক ধকল পুইয়েছে, তাই তিনি আর বিরক্ত করতে চাইলেন না সারফরাজকে। অল্প করে শুধু বললেন, তুইও ঘুমা সারফরাজ, সারাদিন অনেক দৌড়াচ্ছিস, রাখছি। সুফিয়ান ফোন কাটতেই মাটিতে ধপ করে বসে ছোট বাচ্চার ন্যায় কেঁদে উঠল সারফরাজ। আজ প্রথম সুফিয়ান চৌধুরীর নাম শুনে তার ভয় করছে। মানুষটার সামনে কিভাবে দাঁড়াবে সেই ভয়ে শিউরে উঠছে সাহসী মানব। সুফিয়ান চৌধুরীর আদরের মেয়েকে সারফরাজ এই দূরদেশে এনে হারিয়ে ফেলেছে, এই কথা কিভাবে জানাবে সে সুফিয়ান চৌধুরীকে। সারফরাজ মাথার চুল খামচে ধরে মাটি থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। এরপর চোখে মুখে হিংস্রতা ফুটিয়ে ছুটল ড্যানিয়েলের কাছে। ডেভিন এখনও ড্যানিয়েলকে বাঁচিয়ে রেখেছে, প্রাণে মারেনি, কিন্তু পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ড্যানিয়েলের বারবার মৃত্যুর ভিক্ষা চাচ্ছে। ডেভিন যখন ড্যানিয়েলের দাঁত তুলে ফেলার জন্য প্লায়ার্স নিয়ে তেড়ে এলো, এমন সময় সেখানে প্রবেশ করলো সারফরাজ। রক্তাক্ত ড্যানিয়েলকে দেখে সারফরাজের বিন্দুমাত্র মায়া হলো না। সে ড্যানিয়েলের চুলের মুঠি চেপে ধরে হিসিস করে বলে উঠল, রুদ্ররাজ কোথায়? ড্যানিয়েল সারফরাজের প্রশ্নে চমকে উঠল। এরপর ভাঙা গলায় বলে উঠল, আই ডোন্ট নো। ড্যানিয়েলের জবাবের সাথে সাথেই ড্যানিয়েলকে সজোরে লাথি বসালো সারফরাজ। লাথি খেয়ে শব্দ পর্যন্ত করতে পারল না ড্যানিয়েল। সারফরাজ ড্যানিয়েলের গলা চেপে ধরে গর্জে জিজ্ঞাসা করল, তুই জানিস রুদ্ররাজ রূপকথাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? ড্যানিয়েল উত্তর করবার আগেই সারফরাজ ড্যানিয়েলের চোখের ভাষা পড়ে নিল। তার মানে ড্যানিয়েল জানতো রুদ্ররাজ নিয়ে যাবে রূপকথাকে। সারফরাজ ড্যানিয়েলকে অসহায় গলায় বলে উঠল, তোকে আমি প্রাণ ভিক্ষা দেবো ড্যানিয়েল। জীবনে প্রথম কাউকে আমি মৃত্যুর দুয়ার থেকে ফেরত পাঠাবো। বিনিময় বল, রুদ্ররাজ কোথায়? সারফরাজের সাথে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে ড্যানিয়েল। সে জানে সারফরাজ কখনো কথার হেরফের করে না। এক কথার মানুষ সারফরাজ, কাউকে মিথ্যা আশ্বাস পর্যন্ত দেয়নি সে কোনোদিনও। ড্যানিয়েল যদি তাকে সবটা বলে দেয় তবে নিশ্চয়ই সারফরাজ তাকে এই নরক থেকে মুক্তি দিবে। ভালোবাসার মানুষ বলে কথা। নিজের জীবন ফিরে পাওয়ার খুশিতে চকচক করে উঠল ড্যানিয়েলের চোখ। সে কোনো মতে ঘুমিয়ে বলে উঠল, আপনার মা যেখানে বন্দি ছিল। সারফরাজ বুঝে গেল ড্যানিয়েল কি বলতে চাইছে। রুদ্ররাজ ক্যালিফোর্নিয়া ছেড়েছে রূপকথাকে নিয়ে। সারফরাজ কপাল স্লাইড করে কিছু ভাবল। এরপর বাঁকা হেসে ডেভিনকে বলে উঠল, কিল হিম। সারফরাজকে ওয়াদা ভঙ্গ করতে দেখে চিৎকার করে উঠল ড্যানিয়েল। সে পাগলের মতো বলতে আরম্ভ করলো, আপনি আমাকে বাঁচিয়ে রাখার প্রমিস করেছেন, এভাবে কথার বরখেলাপ করতে পারেন না আপনি। সারফরাজ ঠোঁট উল্টে কাঁধ উঁচিয়ে বলে উঠল, তুইও প্রমিস করেছিলি কখনো আমায় ধোকা দিবি না, কিন্তু তোর ধোকা তো আমার জান বের করে নিয়ে গেছে। ড্যানিয়েল, বাঁচিয়ে রাখলে কবে না কবে আবার মরণ হয়, তার চেয়ে বরং তুই মর। হ্যাপি জার্নি, গুড বাই। বলেই হনহন করে বেরিয়ে এলো সারফরাজ। এরপর লুইস আর ইয়ংকে আদেশ দিল, ক্যাপ্টেন লিওকে জেট রেডি করতে বলো, আর আমার মাকে তৈরি করো। দেশে যাচ্ছি আমরা, এবার একেবারে বউনে ফেরত আসবো, তার আগে নয়। ঘুটঘুটে অন্ধকার একটা কক্ষ, তাতে নেই এক ফোঁটা আলো, চলাচলের পথ। আলোতে দূর এক বিন্দু বাতাস পর্যন্ত বইছে না। ভ্যাবসা গরমে শরীরে জ্বালাপোড়া করছে, মনে হচ্ছে শরীরের মাংস খুলে পড়ে যাচ্ছে। প্রচণ্ড পিপাসায় গলাটাও চৌচির হয়ে ফেটে উঠেছে। ক্লান্ত রূপকথা বার কয়েক ঢোক গিলে গলাটা ভেজানোর চেষ্টা করলো, কিন্তু জ্বরের কারণে মুখটা আঠালো হয়ে আছে। জীবের অগ্রভাগ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া লেহন করে বহু কষ্টে আওড়ালো, পানি। বদ্ধ কক্ষে রূপকথার গলার স্বর নিজের কাছে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। ঝাপসা নিবু চোখে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করলো রূপকথা, কিন্তু কিছুই ঠাহর করতে পারল না। বদ্ধ কক্ষের ভ্যাবসা গন্ধ
তার মস্তিষ্কে জানান দিল দীর্ঘদিন ধরে এখানে কারোর আসা যাওয়া নেই। নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসলো রূপকথা। বেচারা সারফরাজ কোথায় না তাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ সে কোথায় বন্দী। রুদ্রের এই নোংরামো দেখে রূপকথার আকাশসম ঘৃণা পেল রুদ্রের উপর। একটা মানুষ কি করে এতটা নিকৃষ্ট হতে পারে রূপকথা জানে না। মনে মনে অগণিত অভিশাপ ঝাড়ল রুদ্রের উপর সে। এরপর ঢুলু ঢুলু দুর্বল শরীরে অন্ধকার হাতড়ে ঘরের আনাচে কানাচে হাত বুলালো দরজা খুঁজে পাবার উদ্দেশ্যে। এমন সময় কারোর জুতার খুটখুট শব্দ পাওয়া গেল। চতুর রূপকথা ঝটপট অন্ধকার হাতড়ে শক্ত চৌকিটা এসে শুয়ে চোখ বুজে রইল। কেউ হ্যাচকা টানে দরজা খুলল। দরজা খুলতে সূক্ষ্ম আলোক রশ্মি এসে কক্ষ আলোকিত হলো। মানুষটা সে আলোতে রূপকথাকে দেখলো। এরপর ফোনে কাউকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে উঠল, তার জ্ঞান এখনো ফিরেনি সাহেব। কি করব এখন? পানি মেরে জাগিয়ে তুলবো? এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে। ওপাশ থেকে উত্তর এলো, খিদে পেলে ঠিকই উঠবে, তুমি নিজের কাজে যাও। লোকটি দরজা টেনে বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। মুহূর্তে আলোকিত কক্ষ আবার অন্ধকারে নিমজ্জিত হলো। মানুষটার মুখে চট্টগ্রামের ভাষা শুনে রূপকথার চোখ কপালে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক আন্দোলন করে বলে উঠল, হ্যাঁ, এটা বাংলাদেশ। ক্যালিফোর্নিয়াতে প্রচণ্ড শীত, অথচ এখানে গরমে দম বন্ধ হয়ে আসছে। তাছাড়া নিশ্চয়ই ক্যালিফোর্নিয়ার সাদা চামড়ার বিদেশিরা ইংরেজি ফেলে চিটাগাংয়ের ভাষা বলবে না। কিন্তু রূপকথাকে কোথায় রেখেছে রুদ্ররাজ? আর সারফারেজ বা তাকে খুঁজে পাবে কিভাবে? বিকেলবেলায় বাংলোর গার্ডেনে বসে আকাশের পানে তাকিয়ে নানান ভাবনায় মজেছেন সুফিয়ান চৌধুরী। সারফারেজকে আজ দুদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না। রূপকথার ফোনটাও বন্ধ। মেয়েটার কি অবস্থা সেটাও জানতে পারছেন না। মনের ভিতর কু গাইছে সারাক্ষণ। কিছু হলো নাকি রূপকথা বা সারফারাজ ঠিক আছে তো? কমিশনার সাহেব, আকস্মিক কারো ভরাট গলায় ধ্যান ছেড়ে বেরিয়ে সামনে তাকালেন সুফিয়ান চৌধুরী। সামনে বিধ্বস্ত সারফারাজ দাঁড়িয়ে। ছেলেটার চোখ দুটো কেমন অসহায়, চকচকে মুখটায় খোঁচা খোঁচা দাড়ি আর কেমন মলিনতা, চুলগুলো উস্কো খুস্কো। সুফিয়ান চৌধুরী চট করে উঠে দাঁড়িয়ে সারফারাজের কাছে এসে কপাল কুঁচকে ব্যস্ত গলায় ডাকলেন, সারফারাজ, কি অবস্থা করেছিস নিজের? আর হঠাৎ দেশে? রূপকথা কোথায়? সারফারাজ অসহায় চোখে সুফিয়ান চৌধুরীর হাত ধরে বলে উঠল, আমি আমার জীবনের শেষ খুন করতে এখানে এসেছি কমিশনার সাহেব। এরপর আমি সত্যি ভালো হয়ে যাব। আর আমি ভালো হয়ে গেলে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। বিশ্বাস করুন, আমি সত্যি ভালো মানুষ হয়ে যাব। বলেই সুফিয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল সারফারাজ। এবার ভয় পেলেন সুফিয়ান চৌধুরী। সারফারাজ কাঁদবার ছেলে নয়, নিশ্চিত সাংঘাতিক কিছু ঘটেছে যার জন্য এভাবে ভেঙে পড়েছে ছেলেটা। সুফিয়ান সারফারাজের পিঠ হাতড়ে আশ্বস্ত করলেন, আচ্ছা, রূপকথাকে বিয়ে দেব তোর কাছে, তার আগে বল হয়েছেটা কি? সারফারাজ সুফিয়ান চৌধুরীকে আরেকটু শক্ত করে জাপটে ধরে বলে উঠল, রুদ্ররাজ রূপকথাকে হসপিটাল থেকে তুলে ক্যালিফোর্নিয়া থেকে সুভান চৌধুরীর হাবলিতে নিয়ে এসেছে কমিশনার সাহেব। কথাটা বজ্রপাতের ন্যায় সুফিয়ান চৌধুরীর উপর পড়ল। সে সারফারাজকে নিজের থেকে ছাড়িয়ে বলে উঠল, কি বলছিস তুই? আমি সত্যি বলছি। বলেই তীব্র অপরাধ বোধ থেকে মাথা নিচু করে ফেলল সারফারাজ। সুফিয়ান চৌধুরী শক্ত হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলেন। এই কথা রেখা জানলে নির্ঘাত মরে যাবে। সুফিয়ান ইতিমধ্যে রুদ্ররাজের নোংরামি সম্পর্কে জেনেছেন। ছেলেটা মানুষ কম, জানোয়ার বেশি। অবশ্য যার রক্তই পশুর, সে আবার মানুষ হয় কি করে? সুফিয়ান চৌধুরী ভয়ার্ত চোখে সারফারাজের পানে তাকিয়ে শুধালো, আমার মেয়েটা বেঁচে আছে তো? সারফারাজ মাথা ঝাঁকিয়ে বলে উঠল, বেঁচে আছে। রূপকথাকে মারার জন্য নেয়নিও, আমাকে চূড়ান্ত ঘায়ল করার জন্য রূপকথাকে তুলে নিয়ে গেছে সে। রুদ্র জানে রূপকথা আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমার মাকে ছাড়া আমি অল্প অল্প করে বাঁচতে শিখেছিলাম কমিশনার সাহেব, কিন্তু আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আপনার মেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। আমি ঠিকমতো শ্বাসটাও নিতে পারছি না। এই দেখুন আমার বুকে কতটা কষ্ট হচ্ছে। নিজের কাছের মানুষ হারিয়ে ফেললে কেমন লাগে সারফরাজ? বুকটা বুঝি কষ্টে ফেটে যাচ্ছে, তাই না? ব্যথা সহ্য করতে পারছিস তো? কলিজে পড়ে খাক হচ্ছে না? রুদ্রের পাঠানো মেসেজখানা দেখে হাতের ফোনটা দূরে ছুঁড়ে মারল সারফারাজ। দামি ব্র্যান্ডেড অনুভূতিহীন ফোনখানা শক্তটা এসে বাড়ি খেয়ে খান খান হলো। সেই টুকরো টুকরো চূর্ণ ফোনের পানে তাকিয়ে চুল খামচে ধরে গর্জন করে উঠল সারফারাজ, তোকে আমি পিষে ফেলবো রুদ্ররাজ, জাস্ট পিষে ফেলবো। আমার ধৈর্য নিয়ে খেলা করার স্বাদ তোকে আমি মিটিয়ে ছাড়ো। এতদিন বহুবার ক্ষমা করে দিয়েছি তোকে। ভালো হবার 1000টা চান্স মিস করে গেছিস তুই। আর নয়, আমার চোখের দৃষ্টি কতটা ভয়ঙ্কর এবার হারে হারে টের পাবি তুই।
সারফরাজের কথা শেষ হবার আগেই দ্বিতীয়বার ফোনটার নোটিফিকেশনে সাউন্ড হলো। সারফরাজ নিজের রাগ দমিয়ে ফোনটা হাতে নিতেই কলিজায় কামড় দিয়ে উঠল। অবচেতন রূপকথার ছবি স্ক্রিনে ভেসে আছে। রূপকথার কপালের কাছে আর ঠোঁটের কোণে রক্ত জমাট বাঁধা, গালে কালশিটে দাগ, চেহারা মলিন, মনে হচ্ছে দেহে প্রাণ নেই। রূপকথার এহেন অবয়বে সারফরাজের বরফ নীল চোখ দুটো ছলছল করে উঠল। চোখের কোণে বেয়ে অল্প জলও গড়ালো। সারফরাজ নিজের ব্যথিত অনুভূতির সমাধিস্থ করতে না করতেই বার্তা এলো। আমার সাথে টক্কর দিয়ে তুই ভুল করেছিস সারফরাজ। তোর অন্যায়ের ক্ষমা হবে আমার পায়ের তলায় নিজের জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমে। যদি বেশি চালাকি করার চেষ্টা করেছিস তবে তোর পাখি কোরবানি হবে আমার হাতে। হয় সমস্ত প্রপার্টি, ক্ষমতা, ব্যবসা আর দম্ভ আমার হাতে তুলে দিয়ে পরাজয় স্বীকার করবি, নয়তো তোর প্রাণ বিনিময় করে আমায় খুশি হবি। কিন্তু এটা ভাবিস না রূপকথা তোর, রূপকথা একান্ত আমার। তোর থেকে রূপকথাকে কেড়ে নিয়ে আমার বড্ড আনন্দ হচ্ছে। ফাইনালি তোকে চারদিক থেকে চেক দিতে পারলাম। এইবার শুধু তোর চেক কাটানোর পালা। লাস্ট চেকমেট আমিই দেব। তুই 4-5 থেকে আমার হাতে বন্দি সারফরাজ। পালানোর সব পথ বন্ধ। রুদ্রের বার্তার ফিরতি উত্তর পাঠাতে চাইল সারফরাজ, কিন্তু রূপকথার শঙ্কায় মুখের ভাবটুকুন বের করলো না। অগ্নিদৃষ্টি নিয়ে বার্তাখানা বারবার নজর বুলালো সারফরাজ। এরপর শক্ত কালচে লাল ঠোঁট কামড়ে ধরে ক্রোধ নিবারণ করলো। ক্রোধের মাত্রা বোধ হয় অনেক বেশি। ধারালো দাঁতের পিষ্টনে মুহূর্তে নিম্নভাগের ঠোঁট কেটে রঞ্জন ধারা গড়ালো। হাতের উল্টো পিঠে সেই লোহিত ধারা। সারফরাজ মুছে বলে উঠল, যা আমার তা একান্তই আমার, তাতে হাত দেওয়া তো দূর, সামান্য চোখের নজর দিলেও আমি বরদাস্ত করব না। তোর চোখ আমি তুলে নিয়ে অ্যাঞ্জেলোকে দিয়ে খাবো। তুই আমার জন্য একটু অপেক্ষা কর রুদ্ররাজ, জাস্ট রাতটুকু। বলেই উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর ছুটল মায়ার কক্ষে। উদ্ভ্রান্তের ন্যায় ডেকে উঠল, মা। উত্তপ্ত ভ্যাবসা দাবাদাহ ভাদ্রের রাত। আকাশের চারটা ক্ষয় হয়ে গিয়েছে 2-3 দিন আগেই। হয়তো আজ অমাবস্যা। আধারের ঘনত্বে 1 হাত দূরের বস্তু পর্যন্ত দেখা যাচ্ছে না। সুভান চৌধুরীর বিশাল ভুতুরে হাভেলির ভাঙা মরিচা ধরা লোহার গেটটার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারফরাজ। মাথার উপরের প্রকাণ্ড বাবলা গাছটায় বসে বসে নিশাচর এক পেঁচা ভয়ানক ডেকে চলেছে। অদূরের ঘন জঙ্গলটায় জোনাকিরা মেলা বসেছে। ঝিকিমিকি আলো জ্বালিয়ে এই ভয়ানক গা ছমছমে অন্ধকারটাকে দূর করতে চাইছে তারা, কিন্তু সামান্য এই পোকার এত দম আছে নাকি? হালকা বাতাসের দাপটে ভগ্ন গেটখানা ক্যাচক্যাচ শব্দ করে উঠল। সেই শব্দে রাতের গুমট নিস্তব্ধতা সামান্য বিঘ্ন হলো। ঝুলে যাওয়া জানালার আধা ভাঙা কাঠের পাল্লাটাও কেমন অদ্ভুত শব্দে দুলে উঠল। মনে হচ্ছে কোনো অশরীরী করুণ গলায় গুমড়ে উঠছে। কিন্তু নির্ভীক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সারফরাজ। সারফরাজকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নিঃশব্দে নেমে এলো অভিরূপ। এরপর তপ্ত শ্বাস ফেলে শুধালো, তুই কি শিওর রূপকথা এখানে আছে? এমন ভাঙা ভুতুরে বাড়িতে আদৌ কেউ থাকতে পারে? রুদ্রের মতো বিলাসবহুল জীবনযাপনকারী মানুষ এই পরিত্যক্ত নোংরা বাড়িতে থাকবে? এটা তোর বিশ্বাস হয়? আই থিঙ্ক ড্যানিয়েল তোকে মিথ্যে বলেছে। সারফরাজ বুকের কাছে 2 হাত গুজে দীর্ঘ শ্বাস ছুড়ল। এরপর চোখ বুজে মনে করার চেষ্টা করলো মায়ার বলা কথাগুলো। আচ্ছা মা, তুমি কি আমি বলতে পারবে তুমি কোথায় বন্দি ছিলে, বা সেই জায়গাটা দেখতে কেমন? সারফরাজের প্রশ্নে মায়া কেঁপে উঠলেন। চোখের সামনে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো বিভীষিকাময় দিনগুলো। অন্ধকার এক কক্ষ, একটা ছোট শক্ত চৌকি, ছোট একটা বাথরুম আর মোটা শিকল। বন্দিশালায় এক বেলা মিলত ভাত, তরকারি দিয়ে মোটেও নয়। সামান্য পান্তা ভাত, 1 চিমটি লবণ, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ। পুষ্টিহীন সেই খাবার খেয়ে শরীরে তার সমস্ত তাকাত হারায়, কিন্তু প্রাণে বেঁচে থাকে নির্জীবের ন্যায়। সারফরাজ মায়াকে চুপ থাকতে দেখে মায়ের হাত শক্ত করে চেপে ধরে কাতর গলায় বলল, বলো না মা, ওই ঘরটা কোথায়? মায়া কম্পিত হাহাকার মিশ্রিত শ্বাস ছুড়ে বলে উঠলেন, ঘরটাতে কখনো আলো আসে না সারফরাজ। যখন কেউ খাবার দিতে আসে তখন অল্প তির্যক আলো দেখা যায়। মাঝে মাঝে অদ্ভুত এক গন্ধ আসে, তাজা বারুদের গন্ধ। কাঠের দরজায় চাপড় দিলে বোঝা যায় দেয়ালটা ফাঁপা। মাঝে মাঝে মানুষের সম্মিলিত গলার স্বর পাওয়া যায়, যেন তারা কোনো লোহার কল কবজা নাড়াচ্ছে এমন। মায়ের উত্তরে সারফরাজের বাঁকা ভ্রু সরু হলো। সে আর দাঁড়ালো না। ইয়ংয়ের কাছে মায়াকে সঁপে দিয়ে লুইসের অভিরূপকে নিয়ে যাত্রা করলো চট্টগ্রামের উদ্দেশ্যে।
কি হলো, এভাবে দাঁড়িয়ে মশার কামড় খেতে থাকবি নাকি কথার জবাব দিবি? সারফারাজের ধ্যান ভাঙল অভির দ্বিতীয় প্রশ্নে। প্রশ্নের উত্তর না দিয়ে অন্ধকারে পা বাড়ালো সারফারাজ। হুতুম পেঁচাটা এখনো ভয়ানকভাবে ডেকে চলেছে। মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে, কিন্তু কি হতে চলেছে আজ? অভিরূপ পেছন পেছন আসতে নিলেই হাত উঁচু করে তাকে থামিয়ে দিল সারফারাজ। এরপর ভারী গলায় বলে উঠল, বাড়ির চারপাশে দুজনে মিলে নজর রাখ। আমাকে গার্ড করতে হবে না। এই হাবলিতে শৈশব কৈশোর 2 মিলে 7 বছর কাটিয়েছি আমি। এখানে কোথায় কি আছে তা আমার নখদর্পণে। বলেই হনহন করে গেট মারিয়ে উঠোনের এক কোণে গিয়ে স্থির হলো সারফারাজ। একসময় ফকফকে পাকা উঠোন আজ দুর্বা ঘাসের দখলে। বাড়ির চারিপাশে ঘন ঝোপঝাড়, নিশ্চিত বিষাক্ত সাপখোপের আনাগোনা আছে এখানে। অথচ একসময় একটা পাখি পর্যন্ত উড়ে যেতে ভয় পেত হাভেলির উপর দিয়ে। সুভান চৌধুরীর পরিণতিতে তাচ্ছিল্য হাসলো সারফারাজ। এরপর হাতে টর্চ জ্বালিয়ে এদিক সেদিক কিছু খুঁজলো। সারফারাজ জানে হাভেলির উঠানের দক্ষিণ পাশের একটা পাতাল ঘর আছে। সেই ঘরে ব্যবসায়িক উদ্দেশ্যে নানান অস্ত্র শস্ত্র গোলা বারুদ লুকিয়ে রাখত সোভান। কেউ সেগুলো কিনতে এলে সোভান নয়তো কাবির গিয়ে তাদের সেসব দেখাতো। সারফারাজ কখনো যায়নি সেই ঘরে। যায়নি বললে ভুল হবে, সোভান যেতে দেয়নি। কোনো না কোনোভাবে ওই দরজার সামনে থেকে সারফারাজকে দূরে সরিয়ে রেখেছে সোভান। পাতাল ঘরের সুরঙ্গ মুখে একটা বিশাল বড় শিউলি গাছ ছিল। শিউলি ফুলের চাদরে সুরঙ্গের মুখ ঢাকা থাকতো। কখনো কখনো পুলিশের কাছে কেউ গোপন খবর পাঠালেও পুলিশ তল্লাশি চালিয়ে কিছু বের করতে পারতো না, কারণ কেউ কোনোদিনও ঠাউরি করতে পারেনি ফুলের গালিচার নিচে যে পাপের রাজ্য অবস্থান রয়েছে। ধীরে ধীরে পা চালিয়ে শিউলি গাছের নিচে এসে দাঁড়ালো সারফারাজ। পায়ের কাছে টর্চের আলো ফেলতেই সারফারাজের চোখ জোড়া জ্বলে উঠল। সুরঙ্গ মুখে আলগা ঘাস ছড়ানো পা দিয়ে নাড়া দিতে সেগুলো সরে গেল। রুদ্রের বোকা বুদ্ধিতে সারফারাজের উচ্চস্বরে হাসি পেল। সেই সাথে রূপকথাকে অপহরণ করার দায়ে রুদ্রের উপর জন্মালো চরম আক্রোশ। রুদ্র যদি সারফারাজের সামনে এখন উপস্থিত থাকতো, তবে চোখের ওই ভয়ঙ্কর আগুনে পুড়ে নিশ্চিত ভস্ম হতো। সারফারাজ হাঁটু ভাঁজ করে বসে ধাতব ঢাকনাটিতে হাত বুলালো। দীর্ঘদিন কারো হাত পড়েনি এই সুরঙ্গর দরজায়, তা দরজার হাল দেখে অনুমান করা গেল। সারফারাজ শব্দহীন দরজা খুলতে চাইল, কিন্তু গুড়গুড় ক্যাচক্যাচ শব্দে আলোড়িত হলো চারিপাশ। এক ঝটকায় সুরঙ্গ দরজা খুলে কোমর থেকে নিজের বন্দুকখানা হাতে নিল সারফারাজ। এরপর অন্য হাতে টর্চ নিয়ে নামলো স্টিলের জং ধরা সিঁড়ি বেয়ে। সারফারাজের প্রতিটা পায়ের ধাপ ভয়ানক শব্দ সৃষ্টি করছে এই বদ্ধ ঘরে। সারফারাজ যথাসম্ভব চেষ্টা করলো শব্দ এড়াতে। ধীরে ধীরে সারফারাজ নেমে এলো পাতাল মেঝেতে। চারিপাশে টর্চের আলো ফেলতে চক্ষু হলো বিস্ফোরিত। এ যেন আরেক চৌধুরী হাভেলি। ভেতরে কংক্রিট আর কাঠ মিশ্রিত বড় বড় তালাবদ্ধ ঘর, বসার ঘর সহ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দিয়ে ঠাসানো। এখানে কারো দীর্ঘদিনের বসবাস চোখে আঙ্গুল দিয়ে টনক নাড়াচ্ছে। রুদ্ররাজি যে সোভানের মৃত্যুর পরে পাতাল ঘরের দেখাশোনা করছে তা যেন স্পষ্ট হলো। বিস্ময়ে হতবাক হয়ে চারিপাশে নজর বুলিয়ে হাতের টর্চ বন্ধ করে ফেললো সারফারাজ। টর্চের আলো নিভতেই দূরের কোণে এক ঘরের সামনে একটা জ্বলিত মশাল দেখতে পেল সারফারাজ। সেই ক্ষীণ আলো অনুসরণ করে এগিয়ে গেল সারফারাজ। কক্ষের সামনে এসে দাঁড়াতে বাইরে থেকে তালাবদ্ধ দেখা গেল সেই ঘর। আশেপাশে চতুর নজর বুলিয়ে সারফারাজ নিশ্চিত হলো এখানে কেউ নেই, নয়তো দীর্ঘ সময় ধরে যেসব শব্দ হচ্ছে কেউ থাকলে ঠিক এসে আক্রমণ করে বসতো তাকে। রূপকথা আদৌ এখানে আছে কিনা সন্দেহ করে সাইলেন্সার লাগানো বন্দুকটি নিয়ে তালায় গুলি করলো সারফারাজ। শক্ত বৃহৎ তালাখানা গুলি রাখাতে চূর্ণ হয়ে গেল। সারফারাজ দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢুকতে উটকো গন্ধে নাক চেপে ধরলো। এরপর হাতের টর্চ জ্বালিয়ে চারিপাশে সতর্ক দৃষ্টি মেলল। টর্চের আলোতে শক্ত ভাঙা কাঠের চৌকিটায় শীর্ণ দেহে রূপকথাকে দেখে সারফারাজের শ্বাস থমকে গেল। সারফারাজ দৌড়ে গিয়ে রূপকথার পাতলা শরীর নিজের বুকে জড়িয়ে কম্পিত গলায় ডেকে উঠল, রূপকথা আমার জান। কিন্তু রূপকথা চোখ মেলে সারফারাজকে দেখলো না। সারফারাজ আশেপাশে পানি খুঁজলো। চৌকির পাশে ছোট টুলে একটা স্টিলের জগ রাখা। রূপকথাকে ফেলে সেই জগ হাতে নিয়ে জগে থাকা পানি রূপকথার চোখে মুখে ছিটালো সারফারাজ। এরপর ঠোঁট চেপে ধরে অল্প পানি দিল মুখে। কয়েক পল গড়াতেই চোখের পাতা নড়ে উঠল রূপকথা। নিবু নিবু দৃষ্টি মেলে তাকালো রূপকথা। সারফারাজের টর্চের ফকফকে আলো তার চোখ জ্বালিয়ে দিল। মস্তিষ্ক সজাগ হবার আগেই ভয়ে কুকড়ে গেল রূপকথা। সারফারাজ রূপকথাকে বুকে জড়িয়ে অসংখ্য চুমু খেয়ে কেঁদে ফেললো। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। সারফারাজের শরীরের গন্ধে রূপকথা কিছুটা স্থির হলো। এরপর সারফারাজকে দুই হাতে শক্ত করে খামচে ধরে ভয়ার্ত দুর্বল গলায় উত্তেজিত হয়ে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।